বগুড়া শহরের একটি 3 তলা বাসায় ভাড়া থাকতাম। বাসায় আমি, আমার আম্মু এবং আমার 2 বোন সহ মোট 4 সদস্যের পরিবার আমাদের। আব্বু চাকরি সূত্রে ঢাকায় থাকতেন, আমাদের দাদিও আমাদের সঙ্গে থাকতেন, কিন্তু কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। আজকে আমার যে ঘটনা, সে ঘটনাটি আমার দাদিকে নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। আমার দাদি একজন ক্যান্সারের পেশেন্ট ছিলেন। এবছরের ফেব্রুয়ারিতে তার ক্যান্সার ধরা পড়ে। ডক্টর বলেছিলেন দাদিকে কেমোথেরাপি দিতে হবে, কিন্তু দাদির বয়সের কথা ভেবে আমরা কেমোথেরাপি দিতে রাজি হইনি। এদিকে ধীরে ধীরে দাদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। প্রায় একটানা 4 মাস বাসায় শুয়ে থাকতে থাকতে দাদির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তাই রমজানের শুরুর দিকে আমার এক ফুপুকে সাথে করে দাদিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বলে রাখা ভালো, আমাদের গ্রামের বাড়ি বগুড়া শহর থেকে 15 কিলোমিটার দূরে। আমার কোনো চাচা বা বড় আব্বা না থাকায় আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকতো না। গ্রামের বাড়িতে যাওয়ার পর দাদি হঠাৎ করেই সুস্থ হয়ে ওঠে এবং কিছুদিন তিনি হেঁটেও বেরিয়েছেন। সবাই ভেবেছিল তিনি হয়তো সুস্থ হয়ে উঠেছেন। একদিন দাদি দাদার কবরের কাছে গিয়ে বসেছিলেন। হঠাৎ করেই তিনি ওখানে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং অনেকক্ষণ পর দাদির জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর কি হয়েছিল জিজ্ঞাসা করলে দাদি কোনো কথা বলতে পারে না। তারপর থেকে দাদি আবারও অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে দাদির অবস্থার অবনতি ঘটতে থাকে। আমার গ্রামের এক বড় আম্মা দাদির অবস্থার কথা চিন্তা করে দাদির জন্য ইউনুস খতমের পরিকল্পনা করে। আমার আব্বুও তাতে রাজি হয়ে যায়। রমজানের শেষের দিকে আমার আব্বু ঈদ করার জন্য ঢাকা থেকে বাসায় আসেন এবং আমাদের গ্রামের বাড়িতে 27 রমজান ইফতার পার্টির ব্যবস্থা করেন। 26 রমজানে ঈদ এবং ইফতার পার্টির প্রস্তুতির জন্য সবাই গ্রামের বাড়িতে চলে যায়। সেদিন লাইলাতুল কদরের রাত, সে কারণে সারা রাত জেগে ইবাদত করার জন্য আমি একাই বাসায় থাকি। রাতের বেলায় তারাবির নামাজ পড়ে এসে আমি খেয়ে দিয়ে নফল নামাজ পড়া শুরু করি। রাত 2টার দিকে নামাজ শেষে আমি সেহরি রান্না করার জন্য রান্নাঘরে যাই। তরকারি রান্না করাই ছিল, আমি শুধুমাত্র ভাত তুলে দেই। উল্লেখ্য, রান্নাঘরের জানালার ঠিক সামনেই ছিল বিরাট এক বাঁশঝাড়। আসলে শহরে এত বড় বাঁশঝাড় থাকে না বললেই চলে। ভাত রান্না করতে করতে আমি ফিল করি জানালা যায় কেন যেন কাঁপছে। আমি ভাবলাম বাইরে বাতাস হচ্ছে, সেই জন্য হয়তো কাঁপছে, বাট কম্পনটা ধীরে ধীরে বাড়ছেই। তারপর আমি বিষয়টা সিরিয়াসলি নিলাম। কম্পনের এক পর্যায়ে জানালায় প্রচন্ড জোরে 3টি শব্দ হয়। জানালার এক পাশে একটি কাঁচ খুলে যায়। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং দৌড়ে রান্নাঘর থেকে ছুটে আমার রুমে চলে আসি। সে সময় হয়তো আমি ওখানেই পড়ে থাকতাম যদি আমার আম্মু ফোন না আসতো। আমার আম্মু আমাকে ফোন করে এবং জিজ্ঞেস করে আমি ভাত রান্না করেছি কিনা, কোনরূপ ভয় পেয়েছে কিনা। আমি আম্মুকে এই বিষয়ে জানাতে চাইনি, তাই বিষয়টা চেপে যাই এবং ঘুমানোর জন্য শুয়ে পড়ি। সে রাতে আর সেহরিও করা হয়নি। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই আমার ঘুম ধরে যায়। ঘুমন্ত অবস্থায় আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এরকম: সাদা আলখেল্লা পরা একজন লম্বা লোক আমাকে আমার দাদার কবরের পাশে নিয়ে যায়। সেখানে আমার দাদিও বসেছিল। তারপর ওই লোকটা আমাকে একটা জায়গা দেখিয়ে দেয় এবং জায়গাটি আমাকে খনন করতে বলে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামের বাড়িতে গিয়ে দেখি ইউনুস খতম এবং ইফতার মাহফিলের প্রস্তুতি চলছে। বাড়িতে অনেক মানুষ, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। আমিও কাজে লেগে পড়ি। আনুমানিক দুপুর 1:20 দিকে একজন সাদা আলখেল্লা পরা লোক আমাদের বাড়িতে ঢোকে। সেই সময় আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, সবাই জোহরের নামাজ পড়তে গিয়েছিল। এমন সময় লোকটি বাড়িতে ঢুকে পড়ে। আমার আম্মু, ফুপু এবং আপুরা তাকে দেখে তার কাছে যায়। তারপর লোকটি আমার ফুপুকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলে। কথাগুলো এরকম: আজ যার জন্য ইউনুস খতম হচ্ছে সে কি তোমাদের মা? তোমরা কি জানো এ যাবৎ অনেক নামাজ কালাম সে আদায় করেছে, কিন্তু কোরআন থেকে সে কোনো সোয়াব অর্জন করতে পারেনি। সে কখনো কোরআন পড়া শিখেনি, এজন্য তার একটু কষ্টই হচ্ছে। লোকটি দাদির সম্পর্কে আরো কিছু মন্তব্য করে যেগুলো একদম সঠিক ছিল। তার এই কথাগুলো শুনে আম্মু তাকে বসতে বলে এবং ইফতার করে যেতে বলে। সব জবাবে সে বলে সে কারো বাড়িতে কিছু খায় না। তারপর তার পরিচয় জানতে চাইলে সে চুপ করে থাকে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। আমি নামাজ পড়ে এসে শুনি বাড়িতে এই ঘটনা ঘটেছে। আমি ভাবলাম ওটাই সেই স্বপ্নের লোকটা না তো। সেদিন ভালোই ইউনুস খতম আর ইফতার পার্টি কমপ্লিট হয়ে যায়। এরপর ঈদের দিন দাদি শুয়েছিল, তাকে ঘিরে সবাই দোয়া দুরূদ পড়ছিল। এমন সময় দাদি চোখ খুলে পশ্চিমের দিকে তাকিয়ে হঠাৎ ভয় পেয়ে যায়। সবাই দাদিকে জিজ্ঞেস করে আপনি কি কিছু দেখছেন? দাদি বলে সাদা জব্বা পরা একটা লোক ওখানে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর সবাই ভাবে এটা সেই লোকটা না তো।
সেদিন আর কিছু ঘটে না। ঈদের ঠিক 3 দিন পরে এক রাতে আমি, আব্বু, আম্মু, আপু, ফুপুরা সবাই সারা রাত জেগেছিলেন। কোনো ঘুম হয়নি। ফজরের নামাজের পর আমার ঘুম ধরে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমাদের বাড়িতে অনেক লোক ভিড় করেছে। আমি ভিড় ঠেলে এগুলাম, দেখলাম কি যেন মারা গেছে। তারপর আমাদের কবরস্থানের ওখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সেই আলখেল্লা পড়া লোকটা দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময়ে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি সত্যি 15-20 জন লোক আমাদের বাড়িতে এসে ভিড় করেছে। দাদির অবস্থা খুব খারাপ। আমার ফুপু আমার দাদির কাছে বসে অনেক দোয়া দুরুদ পড়তে থাকে। আমি দাদির কাছে বসে দোয়া দুরুদ পড়তে থাকি। মাঝে মধ্যে দাদিকে পানিও খাইয়ে দিই। এর 20 মিনিট পর আমার দাদি মারা যান। সবাই খুব কান্নাকাটি করে, আমিও খুব কান্নাকাটি করি। দাদির জন্য কবর খোঁড়া হয়। বাদ মাগরিব দাদির জানাজার ব্যবস্থা করা হয়। জানাজা শেষে দাদিকে কবর দিয়ে মোনাজাত করে সবাই বাড়ি ফেরে। বাড়ি ফেরার সময় আমি কবরস্থানের দিকে তাকাই, খেয়াল করি সেখানে সাদা আলখেল্লা পরা সেই লোকটা কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। ঘটনাটি হয়তো এখানেই শেষ হতে পারত, ঘটনাটি শেষ হয় না। দাদি মারা যাবার ঠিক 7 দিন পর আমি আবারও স্বপ্নে দেখি। স্বপ্নটা এরকম, আমাদের কবরস্থানের ঠিক পাশেই একটা ফাঁকা জায়গা ছিল। ওই জায়গাটাতে সাদা আলখেল্লা পরা ওই লোকটা আমাকে নিয়ে যায় এবং সে সেখানে হাঁটু মুড়ি দিয়ে বসে আমাকে বসায়। ব্ল্যাক ম্যাজিক করার সময় যেভাবে সামনে আগুন নিয়ে বসে মন্ত্র পড়তে থাকে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা, ওই লোকটিও ঠিক একইভাবে আগুন ধরিয়ে কি যেন বলছিল। আর আগুনের ভেতরে বিভিন্ন ধরনের তরল জিনিস যেমন মধু, দুধ, ঘি ইত্যাদি ঢালছিল। এদিকে হঠাৎ করে আমি আমার হাতের দিকে তাকাই, দেখতে পাই আমার হাতে কি যেন লেখা উঠেছে, এমন একটি ভাষা যা আমি আগে কখনো দেখিনি। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। লোকটি আমার হাতের দিকে তাকিয়ে বলে, যাও তোমার আম্মুকে ডেকে আনো। সে সময় আমি পেছনে ঘুরতে দেখি লোকটা কবরস্থানের দিকে মুখ করে বসে আছে। আর আমাদের মধ্যে আমার দাদিও ছিল। এছাড়া এ যাবত ওই কবরস্থানে আমি যাদের কবর দেওয়া দেখেছি তাদের সবাই ওই কবরস্থানের দিকে মুখ করেছিল। আমি আমার দাদিকে ডাকলাম, বাট তিনি কোনো সাড়া শব্দ করছিলেন না। এমন অবস্থায় আমার হাত ঘামতে শুরু করে। ওদিকে ওই লোকটা কালো জাদু করেই চলছিল। হঠাৎ আমার আম্মু চলে আসে। আমি আমার আম্মুকে জড়িয়ে ধরি। তারপর লোকটা আমার আম্মুর দিকে তাকিয়ে বলে, দেখ তোর ছেলের অবস্থা দেখ, এতদিন তোদের একটা রোগী ছিল, সে এখন মাটির নিচে চলে গেছে, এখন তোদের 3টা রোগী হবে। তারপর লোকটা আমার বড় খালা, আমার ছোট দাদা এবং বড় ফুপুর কথা বলে। এরপর লোকটি আমাকে একটি অন্ধকার ঘরের দিকে নিয়ে যায়। তারপর দরজা জানালা বন্ধ করে আমাকে ওই ঘরে আটকে রাখে। ওই ঘরের চারপাশ থেকে উদ্ভট রকমের সব শব্দ হয়। হঠাৎ আমার স্বপ্ন ভেঙে যায়। আমি চিৎকার দিয়ে উঠি। ছুটে আসে আমার আব্বু, আম্মু ও বড় আপু। এরপর আমি হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতে কালো কালো দাগ। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। ঠিক সেই সময় ফজরের আজান শুরু হয়ে যায়। আজান শেষে আমি সব ঘটনা খুলে বলি। সকালবেলা আমরা একটা হুজুরের শরণাপন্ন হই। হুজুর আমাকে পানি পড়া দেন, সেটা খেয়ে আর ওগুলো কিছু দেখিনি। এর ঠিক 10 দিন পর আমার বড় খালা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান এবং 2 দিন পর হাসপাতালে মারা যান। আমার বড় খালা মারা যাওয়ার 3-4 দিন পর আমার ছোট দাদা ব্রেন স্ট্রোক করেন। তাকে হাসপাতালে নেওয়া হলে ডক্টর বলেন তিনি কথা বলতে পারবেন না। এর ঠিক কয়েকদিন পর আমার বড় ফুপুর টিবি রোগ ধরা পড়ে। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু ঘটনাটি এখনো শেষ হয়নি। দাদুর মৃত্যুর ঠিক 40 দিন পর রাতে আমি আবারও স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এমন, আমাদের গ্রামের বাড়িতে অনেক লোক ভিড় করেছে। সবাই দাদিকে দেখতে এসেছিল। দাদি হঠাৎ জেগে ওঠে এবং আমাকে ধরতে আসে। আমি ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এক পর্যায়ে দাদি আমাকে ধরে ফেলে। দাদি আমাকে কবরস্থানের দিকে নিয়ে যেতে থাকে। এমন সময় সামনে সাদা আলখাল্লা পরা সেই লোকটি হাসতে হাসতে পশ্চিম দিকে চলে যায়। এই ছিল আমার ঘটনা। এই প্রথম কোনো ইমেইল পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। মানুষের স্বপ্ন একটা অদ্ভুত জিনিস। স্বপ্ন আমরা দেখি এবং স্বপ্নের সাথে হয়তো অনেক সময় আমরা বাস্তবের অনেক মিল খুঁজে পাই। সেটা যদি পজিটিভ কোনো ব্যাপার হয় তাহলে আমাদের ভালো লাগে, কিন্তু নেগেটিভ কোনো ব্যাপার হলে আমাদের মন ভেঙে যায়। আমরা সেই স্বপ্ন দেখতে চাই না। আমরা চাই না নেগেটিভ কোনো কিছু স্বপ্নের মাধ্যমে জানতে। এমনকি জীবনে নেগেটিভ কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকলেও আমরা আগে ভাগে কেউ জানতে চাই না সেটা। আপনাকে যদি কেউ বলতে চায়, কয়জন মানুষ আছেন আমাকে একটু জাস্ট এখানে কমেন্ট করে জানাবেন যে আপনাকে যদি কেউ বলেন যে তুমি কবে মারা যাবে,
এটা তোমাকে আমি বলে দেব, কয়জন সেটা শুনতে রাজি হবেন যে আপনি কবে মারা যাবেন, আপনি কত তারিখে, কোন মাসে, কোন সালে মারা যাবেন। এটা কি সত্যি আপনি জানতে চান? আপনি কি জানতে চান আপনার কোনো প্রিয় মানুষ আপনি কবে হারাবেন সে সম্পর্কে কিছু? আমরা এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করি সবসময়। তারপরেও স্বপ্নে এই ধরনের জিনিস যখন আসে তখন আমরা হতভম্ব হয়ে পড়ি এবং আমাদের কোনো কিছু করার থাকে না। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা যেন এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পান। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবেন। ধন্যবাদ রাসেল ভাই, আমি ওসমান, আমি এসেছি মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে। ওকে, আপনার ঘটনায় যাই। জি রাসেল ভাই, আমি মোটামুটি গত 1 থেকে 1.5 বছর ধরে আমি ঢাকার বাইরে একটা জায়গায় জব করছি, এটা বরিশালের একটা জায়গায়। আচ্ছা। তো এই সূত্রে আমার আমি বেশ মোটামুটি হেলথ কনসিয়াস হওয়ার কারণে আমি রাতের বেলা প্রায় সাইক্লিং করি, এবং এটা প্রতিদিন রাত্র 11টার সময় আমি সাইক্লিং করতে বের হয়ে যাই। তো মোটামুটি সবসময় আমি বের হয়েছি, কিন্তু কখনো আমি কোনো ধরনের আনএক্সপেক্টেড ইনসিডেন্ট বা প্যারানর্মাল কোনো কিছু দেখিনি। কিন্তু একদিন রাতের বেলা অ্যাজ ইট ইজ নর্মাল ডে এর মতো আমি 11টার সময় বের হয়ে যাই। তো কিছু দূর যাওয়ার পরে আমি দেখছি যে এক জায়গায় আমি বারবার সাইকেল নিয়ে ঘুরপাক খাচ্ছি। একটু বলে রাখা ভালো যে আমি সাধারণত 11টা থেকে 12টা, সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি সাইক্লিং করে আমি আমার অফিস কোয়ার্টার ব্যাক করি। কিন্তু ওই দিন যেটা হলো যে আমি অনেকবার একই এলাকায় আমি বারবার ঘুরপাক খাচ্ছি, মানে আমি আর আমার রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে আবার ব্যাক করব। তো আমি অবাক হয়ে যাই, কারণ আমি তো মোটামুটি 1.5 বছর ধরে যেহেতু এলাকাটা আছি এবং আমি মোটামুটি সব এলাকাটাই চিনি ভালো মতো, এরকম হওয়ার কোনো কথা না। তো যাই হোক, অনেকটা পথ যাওয়ার পরে মানে একই ওই জায়গাটায় দেখলাম যে রাস্তাটা টোটালি ডিফারেন্ট একটা স্ট্রাকচারের, এবং এখনকার সময় যে রাস্তাঘাট হয় এটার সাথে টোটালি কোনো মিল নেই, এবং আশেপাশে যে বাড়িঘরগুলি আছে বা বিল্ডিং স্ট্রাকচারগুলি আছে সবই সেই ওল্ড ব্রিটিশ স্ট্রাকচারের বিল্ডিং এর মতো। তো আমি তারপরেও কোন রকমের ভয় উপরওয়ালাকে ডাকতে ডাকতে কোনোভাবে আমি সাইক্লিং করে আগাতে থাকি। তো কিছুদূর যাওয়ার পরে আমাকে হঠাৎ করে একটা সাউন্ড আমার কানে আসলো যে আপনি থামেন। তো আমি জাস্ট আমার সাইকেলের ব্রেকটা স্টপ করলাম, তো লোকটা আমার সামনে আসলো, আর লোকটাকে দেখে আমি আর একটু ভয় পেয়ে গেলাম, কারণ উনি হচ্ছেন, মনে হলো যে উনি একটু কোনো সিকিউরিটি গার্ড বা পুলিশের কোনো লোক। ওনার মাথায় পাগড়ি দেখলাম, উপরে লাল রঙের পাগড়ির মতো, এবং তার খাগি ড্রেস পরা এবং হাফ প্যান্ট পরা, এবং টোটালটা হচ্ছে সে পুরনো সময়ের কোনো ওসি বা দারোগা এরকম একটা স্টাইলের ভাবে উনি আমার সামনে এসেছেন। তো আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাবেন। তো আমি বললাম যে আমি তো রাস্তা ভুল করে ফেলেছি, আমি এখন আমার বাসায় ফিরে যাব, কিন্তু আপনি একটু আমাকে রাস্তাটা দেখিয়ে দেন। তিনি আমাকে জাস্ট একটা কথা বললো যে আপনি সোজা চলে যান, আপনি আপনার রাস্তা ফিরে পাবেন। তো আর বললো যে সামনে অনেক বিপদ আছে, আপনি পিছনে বা আশেপাশে তাকাবেন না, জাস্ট স্ট্রেট চলে যান। তো ওনার কথা শুনে আমি আর বাড়তি আমি ওনার সাথে কোনো আর্গুমেন্টে যাইনি। আমি সাথে সাথে আমি প্যাডেল চালানো শুরু করলাম, এবং খুব ফাস্ট দ্রুত আমি যতটুকু সম্ভব ছিল আমার এনার্জি দিয়ে আমি আগানোর চেষ্টা করলাম। তো কিছুদূর আগানোর পরে আমি দেখলাম যে আমি আমার গন্তব্যস্থলে, মানে আমার কোয়ার্টারের আশেপাশের ওই এরিয়াতে আমি পৌঁছে গেছি, এবং দেখলাম যে আমার ওই এলাকার সাথে এই এলাকার কোনো মিল নেই। আর ওই এলাকাতে যেটা ছিল যে যেখানকার ল্যাম্প পোস্ট গুলি, আমরা এখন মোটামুটি ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এখন সোডিয়াম লাইট বা সোলার লাইট আছে, কিন্তু ওই জায়গাটা আমি যে জায়গাটা ক্রস করলাম ওখানে টোটালি হচ্ছে সেই আগের সময়কার ল্যাম্প পোস্ট। ওটা দেখে আমি আরো হতভম্ব, আরো ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তো আমি মোটামুটি আমার এলাকায় পৌঁছাই। তো তখন আমি ঘড়ির দিকে লক্ষ্য করলাম 4টা বাজে। সো আমি জাস্ট অবাক হলাম যে আমি তো হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বা যতটুকুই সময় আমি ঘুরপাক খেয়েছি, এটা হয়তো 12টা সাড়ে 12টার মধ্যে আমার চলে আসার কথা, 4টা বাজার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমি আর কোনো নিজের মধ্যে কথাটা রেখে আমি জাস্ট আমার সাইকেলটা নিচে আমার যেখানে আমি কোয়ার্টারের নিচে ওখানে লক করে আমি রুমে চলে গেলাম, এবং রুমে চলে গিয়ে আমি জাস্ট শাওয়ার করলাম। শাওয়ার করার পরে আমার জাস্ট কানে একটা সাউন্ড আমার জাস্ট সাউন্ডটা বাজলো যে যে লোকটা যে কথাটা বলেছিল সেই সাউন্ডটাই যে আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন। তো এই কথাটা আমার আবার সেই যে লোকটা আমাকে যে কথাটা বলেছিল আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, সেই কথাটাই আমার কানে সাউন্ডটা আসলো। তো এটা চিন্তা করতে করতে আমি জাস্ট শুয়ে পড়লাম। তো আর খুব একটা মানে রাতে ঘুমাচ্ছি, কিন্তু মনের মধ্যে শুধু টেনশন যে এটা কেন হলো আমার সাথে এতদিন পরে, বা এতদিন ধরে আমি সাইক্লিং করছি, এতদিন রাত্রেবেলা কখনো এটা হয়নি। তো সকালবেলা অ্যাজ ইট ইজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। তো আমার একজন কলিগ আছেন,
যিনি হচ্ছেন আবার এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা এগুলো নিয়ে তার একটু এক্সপার্টিজম আছে, সে এইসব ব্যাপারে অনেক অনেক জানে, তার নলেজ অনেক বেশি। তো ওনার সাথে উনি আবার ওখানে ওই এলাকার লোকাল একজন পার্সন। তো ওনাকে আমি শেয়ার করলাম যে ভাই আমার সাথে তো এরকম একটা ঘটনা কালকে হয়েছে, বাট আমি বুঝতে পারিনি কেন হয়েছে, বিকজ আমি তো অলমোস্ট 1-1.5 বছর ধরে এখানে আছি এবং আমি এলাকাও চিনি এবং সাইক্লিং করছি, কখনো এরকম ইনসিডেন্ট হয়নি। আমি এলাকা হারিয়ে ফেলেছি, বা লোকটা আমাকে আস্ক করলো এরকম। তো বললো যে হ্যাঁ তোমার আসলে হয়তো এরকম একটা ঘটনা ঘটেছে। উনি বললেন যে এরকম একটা সময় আজ থেকে ব্রিটিশ এম্পায়ারের টাইমে একজন ওখানকার একজন পুলিশের দারোগা ছিলেন, এবং উনি নাকি খুব ভালো একজন দারোগা ছিলেন, এবং উনি সবসময় নাকি ওখানকার লোকাল মানুষ যারা ছিলেন তাদেরকে সবসময় খুব সাপোর্ট করতেন, যে কোনো সময় যে কোনো কাজে গেলে তাদেরকে হেল্প করতেন। কিন্তু কোনো কারণবশত এটা হয়তো বা সামহাও এটা ব্রিটিশ বিপ্লবী যারা ছিলেন, বিদ্রোহী যারা ছিলেন, এটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো কারণে তাকে মার্ডার করে এবং তাকে জবাই করে ওখানে একটা থানার আশেপাশে একটা এলাকায় তাকে মাটিতে পুঁতে ফেলে রাখে। এবং এখন পর্যন্ত তার যে প্রেতাত্মার স্পিরিটটা তাকে এখনো ওনাকে দেখা দেয়, এবং উনি নাকি কাউকে কোনো হার্ম করে না, বাট উনি সামহাও অনেক সময় কেউ যদি এরকম রাস্তা মিস্টেক করে বা রাত্রেবেলা এরকম তাকে নাকি রাস্তা দেখিয়ে দেয়। তো এটা ছিল আমার ঘটনা রাসেল ভাই। তো এবং এটা মানে ওই যার কথা বললেন তার মানে তিনি জীবিত কেউ নন, তাই তো? জি, মৃত। জীবিত, মৃত। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটু আমাদের ফেসবুক পেজের দিকে যাব। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা আমরা শুনবো। কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ ইনাম খান। আমি সরাসরি আমার ঘটনা ছিল। অ্যাকচুয়ালি ফার্স্টে দুটো জিনিস আমি ইনফর্ম করে দিই, যেটা হলো আমাদের মানে আমি ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি, জায়গাটা অ্যাকচুয়ালি মান্ডা এবং রাজারবাগ এর মধ্যবর্তী একটা স্থান, খুব নির্জন এলাকা। এন্ড মানে ওখানে আগে যারা মানে লিসনার শুনছেন ওখান থেকে তারা বুঝতে পারবেন হয়তোবা যে ওখানে আগে আজ থেকে আরো 10 বছর কি আপনি একটু কাছ থেকে বলবেন। আচ্ছা, 10 বছর কি 12 বছর আগে, জি জি, ওখানে 6 মাস পানি থাকতো অ্যাকচুয়ালি। এন্ড 6 মাস দেখা যেত যে নর্মালি শুকনা ধান ক্ষেত হতো, এই টাইপের একটা এলাকা থেকে। তো মানে এত নির্জন ছিল, আমাদের বাড়ির আশপাশ কোনো বাড়িঘর ছিল না। আমরা ছোটবেলা থেকেই ওরকম একা একা একটা জায়গায়, আমরা ফ্যামিলি 5 জন মেম্বার ওখানে বড় হই। আচ্ছা, এখন মেইন ঘটনায় চলে যাই, যেটা হলো আমার কোনো ফ্যামিলি পার্সোনাল পারপাসে আমার ঘর থেকে বের হতে হয়। অ্যাকচুয়ালি ঘর থেকে নিয়ে আমি আলাদা একটা বাসায় ভাড়া নিই, যে সেটা ছিল নন্দীপাড়া, অ্যাকচুয়ালি 6 নম্বর রোড। লোকেশন বলে দিলাম। ওই বাসাটার লোকেশনও বলতেছি। জাস্ট ওটা একটা মানে 3 সেটের 2 তলায় একটা 3 সেটের বাসায় আমি আসলে অ্যাকচুয়ালি ভাড়া নিই। তো বাসাটার পিছনে একটা বাউন্ডারি দেওয়া ঘেরা একটা জায়গা ছিল, এবং ওইটা অ্যাবেন্ডেন্ড একটা এরিয়া বলা চলে। এন্ড মোটামুটি খুব নির্জন থাকতো। যারা নন্দীপাড়া আছেন তারা জানবেন হয়তো বা জায়গাটা কেমন থাকে আসলে। তো আমি যখন ফার্স্ট আমি ওই বাসায় আমি ঢুকি, প্রথম দিন আমার সাথে একজন মামা ছিল হেল্প করার জন্য, ওনার নাম প্রিন্স। তো উনি ঢুকেই ফার্স্টের দিন বলে যেটা যে মামা আমার মনে হচ্ছে না বাসাটা খুব মানে ভালো, তারপরেও দেখ তুই থেকে দেখ। আচ্ছা, দেন আমি থাকতে শুরু করি। প্রথম দিন আমি সব কাজটা শেষ করে আমি জাস্ট বসলাম। অ্যাকচুয়ালি বসে আমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম আমি কাজটা শেষ করেছি। অ্যাকচুয়ালি সব ধোয়া মোছা করে পরিপাটি করে বসেছি। বাট ঠিক 4টা বাজার 15 মিনিট আগে, 4টা 10-এর দিকে হয়তো ফজর আজান দিত, তখন ঠিক এই সময়টায় দেখা গেছে মানে খাটের নিচ থেকে হঠাৎ করে, আমি মেঝেতে বসেছিলাম, খাটের নিচ থেকে হঠাৎ করে বোতল দিয়ে জাস্ট টুক 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 করে 2-3টা বাড়ি। তো অ্যাকচুয়ালি আমি কনফার্ম, একদম ফুলি কনফার্ম, জাস্ট আমি কিছুক্ষণ আগেই তো সব ঝাড়পুছ করেছি, ওখানে কোনো বোতল থাকার তো কথাই না, কিছুই থাকার কথা না। আমি সাথে সাথে ফোনে আমার গার্লফ্রেন্ডকে ইনফর্ম করি যে আমার কাছে একটা জিনিস উইয়ার্ড লাগতেছে, ওখানে কেমন আমার খাটের নিচে কেমন জানি বোতল দিয়ে কেউ শব্দ করছে, আমি একটু দেখতেছি বলে আমি ফোনটা রাখলাম। তো অ্যাকচুয়ালি আমি ভয় পাইছি তখন। আর আমি আরেকটা কথা বলিনি এখানে, আমি কিন্তু এগুলা মানে ছোটবেলা থেকে বিশ্বাস করি না অ্যাকচুয়ালি। তো আমি ভয় পেয়ে নিজের অজান্তেই মন থেকে বের হয়ে গেল যে কে এখানে। তো তখন তার কিছুক্ষণ পরে আবার শব্দটা অফ, আমি বললাম পারলে আবার 2বার কর, আবার টুকটুক করে ঠিক 2টা সাউন্ড।
তো আমি টর্চ লাইটটা জ্বালিয়ে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা অন করে জাস্ট যে চাদরটা সরিয়ে টর্চ লাইটটা মেরে দেখি কিছু নাই। বাট আসলে আমি মানে মোর দেন কনফার্ম ওখানে বোতল দিয়ে কেউ টুকটুক করছিল। আচ্ছা, এটা ফার্স্ট দিনের ঘটনা। সেকেন্ড দিন থেকে উপদ্রবটা শুরু হয় একটু অন্যরকম। আমার টিনের চালে কেউ হাঁটতেছে, এবং টিনের চালে হাঁটলে যে মরমর করে একটা শব্দ হয়, কমপ্লিটলি ফিল পাচ্ছি। And আমার ছোটবেলা থেকেই কিউরিসিটি এটা ছিল বেশি যে আমি দেখবো, বিশ্বাস করবো, ওকে ফাইন। দেন আমি জিনিসটা বুঝলাম যে না, আমি দেখেছি। আমি সাথে সাথে যখনই শব্দটা পাইতাম টিনের চালে, আমি দৌড় দিয়ে বের হয়ে যেতাম এবং দৌড় দিয়ে বের হয়ে ছাদের দিকে খেয়াল করতাম। অনেক সময় এমন আছে যে একটা মই রাখা ছিল আমার ঘরের পাশে, তো ওই মই দিয়ে উঠে আমি দেখতাম যে আসলে ওখানে কিছুই নেই। তার 7 থেকে 8 দিন পরে যে ঘটনা হলো, আমি যখনই শব্দটা পেয়ে দৌড় দিয়ে বের হয়ে যেতাম ঘর থেকে, বের হয়ে দেখতাম যে আমি ওখানে কোনো দাঁড়কাক, বড় টাইপের কোনো দাঁড়কাক বসে আছে। তারও কয়েকদিন পরে দেখি যে আসলে কোনো বিড়াল বা এই টাইপের কোনো কিছু একটা ওখানে আমি ছাদের মধ্যে দেখতাম। কিন্তু অনেস্টলি যেটা হলো যে ওখানে আসলে মানুষের পাড়া আর একটা বিড়ালের পাড়া, কাকের পাড়া, এটা কিন্তু কমপ্লিটলি ফিল করা যায়। আচ্ছা, ঠিক আছে, অত্র পর্যন্ত ঠিক ছিল। তো যেটা মূলত শুরু হয় ঘটনাটা শুরু হয় হলো একদিন আমি সারাদিন কাজ টাজ করে ঘরে 12টার দিকে ঘরে ফিরি। এখানে বলে রাখা ভালো যে মানে বাসাগুলোর যে তাক থাকে, তাকের মধ্যে আমরা বিভিন্ন আসবাবপত্র বা অ্যাক্সেসরিজ রাখি। সেই তাকগুলোতে অনেক কিছু ছিল। আমার একটা সিআরটি মনিটর, তারপর আরো কিছু কিছু জিনিসপত্র, থালা বাসন, এই টাইপের কিছু। তো আমি আমার যে বাসার পাশে রাখা যে মইটা ঘরের ভিতর ঢুকিয়ে আমি ওই তাকের মধ্যে উঠবো আর কি, এই টাইপের একটা ইয়া ছিল। তাকের মধ্যে উঠে কিছু একটা নামাতে হবে, আমার এখন ঠিক মনে নেই কি নামাবো। তো যখনই আমি উঠে তাকটা বেশ বড়ই ছিল। তো উঠার পর হঠাৎ করে যেটা হলো আর কি, আমি জীবনে এটা কল্পনা করতে পারিনি অ্যাকচুয়ালি। ফার্স্ট আমি লাইভ কিছু দেখছি তখন যেটা হলো, একটা পিচ্চি মেয়ে তাকের এক প্রান্তে বসে আছে এবং সে জাস্ট আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। মেয়েটা একটু উইয়ার্ড বলবো, কারণ 7 বছর কি 6 বছর হবে, চুলগুলো সামনে দিয়ে রাখা মেয়েটার, এবং সে জাস্ট আঙ্গুলটা দিয়ে তার আমার সিঁড়ি যে মইটা ছিল, মইটাকে একটা টাচ করার পরে মইটা স্বাভাবিক একদম পড়ে যাবে। তো মইটা তখন পড়ে গেল, এবং বলে রাখা ভালো ঠিক ওটা নিচেই 8টা কাঁচ ছিল, কাঁচ বড় বড় শোকেসের কাঁচগুলা আমি খুলে রেখেছিলাম আর কি, জাস্ট শিফট করছি বাসায় সেই জন্য। তো ওই 8টা কাঁচের উপরে পড়ি, এবং মানে একটা বিকট শব্দ হয় যে আমার পড়ার সাউন্ডটা, কারণ মইটা সরে গেছে। এন্ড অ্যাজ ওয়েল এজ আরেকটা জিনিস যেটা হয়, যে মেয়েটা যে কোনায় বসেছিল তার অন্য প্রান্তে, ঠিক অন্য কোনায় আমার যে বড় একটা সিআরটি মনিটর রাখা ছিল, সেই মনিটরটা কেউ 10 থেকে 12 হাত, আমার রুমের ওই প্রান্তে কেউ 10 থেকে 12 হাত দূরে, সেটা মানে কেউ অনেক শক্তিশালী হইতে হবে এটা যদি করতে হয়। সে মনিটরটা আমার ল্যাপটপের উপরে জাস্ট কেউ ফিকে মারলো। আমার ল্যাপটপটা ছিল 10 থেকে 12 হাত মানে দূরে, আর ল্যাপটপটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এন্ড আমি যে কাচের উপর পড়ছি, আমি একটু ইনজুর্ড হয়েছি, এবং সাথে সাথে আমি বসে আর কিচ্ছু করি নেই, জাস্ট ফ্লোরে বসে আমার বাবাকে ফোন দিই। তখন বাজে 3:30। আমার বাবাকে ফোন দিয়ে বলে রাখা ভালো যে আমার বাবা এগুলাতে কোনোদিন কোনো কিছু বিশ্বাস করে না, এবং উনি দেখে নাই, উনি দেখলে বিশ্বাস করবে আর কি, এই টাইপের ওনার ইয়া। তো আমি তখন বাবাকে ফোন করে বলি যে বাবা, আসলে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে, এবং আমি নিজ চোখে দেখলাম যে এরকম একটা মেয়ে, এবং সে কোনখান থেকে আসবে এবং 4 সেকেন্ডের মাথায় ভ্যানিশ হয়ে যাবে কিভাবে, এটা আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, বাবা তখন আমাকে হয়তো বা বুঝলো আমার মনের কন্ডিশন। দেন উনি আমাকে শান্ত করার জন্য বললো যে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সকালে বাসায় আসো, কথা বলবো না। গেল। আচ্ছা, এরপরে চলছে এগুলা, ছাদের মধ্যে যে হাঁটাহাঁটি শব্দ, এগুলো সবই ঠিক আছে। আমার গার্লফ্রেন্ড আসতো আমার বাসায় মাঝে মাঝে, ও সকালের দিকে আসতো। দেখা যেত আমি হয়তো বা ওই সকালে ও আসবে এই জন্য ঘুমাইতাম না সারা রাতে, যে সকালে আসলে যদি দরজা বন্ধ থাকে না ইয়া করতে পারি, ঘুম থেকে না উঠি। তো ও আসলে তারপর আমরা হয়তো বা দেখা গেছে মাঝে মাঝে আমি ঘুমাই যেতাম বা ও আমার সাথে ঘুমাই যেত। তো একদিন যেটা হয়, এটা প্রায় শেষের দিকের কাহিনী, ওই বাসা ছাড়ার আগের কাহিনী। ও আর আমি ঘুমিয়ে আছি, তো হঠাৎ যেটা হয় হলো, মানে ও হাতটা এমন জায়গায় রাখা ছিল ওর, যে ওই ওয়াইফের কথা বলছি। হ্যাঁ, আমার ওয়াইফ, তার 8 মাস পরে আমার বিয়ে হয়, আমরা ম্যারিড হই। যা হোক, তো ওর হাতটা এমন জায়গায় রাখা ছিল যে ওর হাতের বরাবর ছিল ফ্যানটা, সিলিং ফ্যানটা। তো ইন্টারেস্টিং বিষয়টা হলো, আমরা দুইজনই ঘুমিয়ে আছি, এন্ড আমি জানি না এটা আসলে কোনখান থেকে আমি এটা করলাম, আমি কিন্তু গভীর ঘুমে, আমি হঠাৎ করে ঘুমের ভিতরেই ওর হাতটা জাস্ট সরাই নেওয়ার পরে ঠিক জাস্ট সরাই নিলাম, এবং সাথে সাথে সিলিং ফ্যানটা ঠিক ওর হাতের যেখানে ছিল হাতটা সেইখানে পড়ে, এবং দুজনেই চমকায় ঘুম থেকে উঠা যায়, এটা কি হইলো।
And আমিও খুব সারপ্রাইজড হয়েছি যে আমি কেন বা ঘুমের মধ্যে ওর হাতটা এভাবে সরাই নিলাম। তার কয়েকদিন পরে বাসাটা ছেড়ে দিই এন্ড আমাদের বিবাহ হয়, একসাথে আমরা থাকি, আমার বাসায় চলে আসি। বিয়ের প্রথম দিন থেকে শুরু হয় দরজার জানলার মধ্যে থাই গ্লাস টুক টুক শব্দ, কেউ নক করতেছে। আচ্ছা, এটা নরমালি আমরা আগে থেকেই আমি জানতাম যে নিউলি ম্যারিড কাপল যারা থাকে তাদের একটা ডিস্টারবেন্স হয়। আচ্ছা, ওকে, ফাইন। তো চলতেছিল এর টুকটুক শব্দটা মোটামুটি ভালোই চলতেছিল, এটা কোনো প্রবলেম ছিল না। যেটা প্রবলেম হয়েছে ফার্স্ট, যে আমি আমার ওয়াইফের সাথে ফার্স্ট ঝগড়া হয় আমার, এমনি নর্মালি ফ্যামিলি দাম্পত্য কলহ, তো ওই ঝগড়া হয় 1.5 মাসের মাথায়, বিকালবেলা দুপুরবেলা ঝগড়া হয়েছিল। এবং আমি ওই ফার্স্ট মনে হয় ওকে একা ঘরে রেখে আমি বের হয়েছি আর কি, জাস্ট আমার বাসার আশেপাশে। তো হঠাৎ করে মাগরিবের আজানের দিকে ওর খুব ইমিডিয়েট ফোন, ঝগড়া টগড়া তো কিছুই না, ও খুব আতঙ্কে আমাকে ফোন দিয়ে বলতেছি একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি গেলাম তাড়াতাড়ি, কি হয়েছে আমিও একটু ও খুব উইয়ার্ড লাগতেছিল ওকে। ও বলতেছিল আমি না যখন ঘুমাইছি আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা ছিল এরকম যে কোন একটা লোক আমাকে এসে কোনো ক্রাউডলি প্লেসের মধ্যে, আমি তোমার সাথে আসছি, ক্রাউডলি প্লেসে সে আমাকে চিমটি দিয়ে একটা আমার হাতে, এবং ইন্টারেস্টিং বিষয়টা হলো আমিও দেখি ঘুম থেকে ওঠার পর ওর মানে হাতে যেই জায়গাটা ওই চিমটি দেয় ওই লোকটা আর কি, স্বপ্নের মধ্যে যে লোকটা, সেই জায়গায় কালো হয়ে, মানে কেউ এত জোরে চিমটি দিছে ওকে যে কালো হয়ে আছে। ও এর আগে বলে রাখা ভালো যে আমার বিয়ের আগে থেকে যেটা হইতেছিল, আমার ওয়াইফ সামহাও ওই পিচ্চি যে মেয়েটার কথা বলছি, যে মেয়েটা আমাকে ওই ধাক্কা দিয়ে ফেলে দিছিল, সেই মেয়েটাকে স্বপ্ন দেখতে থাকে। এবং স্বপ্ন দেখতে থাকে সে বলে নানা রকম যে তুই এভাবে বলে যে তুই আসছিস ওর লাইফে, আসার পরে কি হয়েছে, তুই ওকে ছেড়ে চলে যা, এই টাইপের একটা ছিল, জিনিসপত্র ছিল। আচ্ছা, তো যখন এই হাতে চিমটি দেওয়ার ব্যাপারটা চলে আসছে, তখন আমি দেখা যায় মানে আব্বুকে জানাই যে আম্মা এখন তো জিনিসটা একটু কিছু করা লাগে, কারণ জিনিসটা একটু অন্যভাবে চলে যাচ্ছে। তো আমার এক নানা আছেন, নানা খুব মানে পরেশগারী একজন ব্যক্তি এবং ওনার বিভিন্ন আমল টামল করেন। তো নানাকে আম্মু বললো যে এরকম এরকম ব্যাপার। তো নানা বললো যে ঠিক আছে, আমার ওয়াইফের নাম শ্যামতী, সে তার নাম আর তার বাবার নাম পুরো নামটা দিতে উনি দেখবেন একটু কিছু। তো যখন শ্যামন্তী এবং ওর বাবার নাম দেওয়া হলো, অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো নানা যেটা বললো যে ওর সাথে কোনো প্রবলেম নাই, ওর সাথে কোনো প্রবলেমই নেই। এবং তখন আম্মা বললো তাহলে এরকম হইতেছে কেন ওদের সাথে। তো আম্মা তখন নানা বললো ঠিক আছে এবার নাজিবের নামটা দিয়ে দেখি আর কি, আমার নামটা। তো আমার নাম দেওয়া হলো, আমার বাবার নাম দেওয়া হলো। দেওয়ার পর নানা বলতেছে যে আসলে প্রবলেমটা হলো ওর সাথে, নাজিবের সাথে। কেন? ওর পিছনে কেউ একটা খুব গত লাস্ট 2 or 3 years থেকে তারা করতেছে বা ওর ভিতর পজেস করা ট্রাই করতেছে, বাট পারতেছে না সামহাও, কোন কারণে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এভাবে চলতেছে, টুকটাক শব্দ, ছাদে আমাদের যে ফ্লোরটা ওটার উপরে হাঁটাহাঁটির শব্দ, ধুমধুম কিছু একটা ফালাইতেছে হঠাৎ করে ভারী ইট টিট এরকম। আমি সাথে সাথে ছাদে, এটা হলো আমার বাসায় আর কি, আমি এখন কারেন্ট যে বাসায় থাকতেছি ওই বাসায় আর কি। তো পরে চলতে থাকে এরকম। তো বেশ কয়েকদিন যাওয়ার পর যেটা হয়, আমি নানা আমাকে একটা শরীর বন্ধ করার তাবিজ দেন এবং বলেন এটা আমাকে ইউজ করতে রেগুলার, কিছু পানি পড়া দেন সবকিছু। আমি অ্যাকচুয়ালি কেন জানি আর কি এগুলা খুব একটা মানে আমি আসলে সাপোর্ট নিতে চাচ্ছি না কোনো কিছু, আমি আসলে আই ওয়ান্ট সি যে মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি। তো দেন তাবিজটা যেদিন আমি প্রথম কয়েকদিন পড়িনি, যেদিন ফার্স্ট পড়ছি ওই দিন আমার শ্বশুরবাড়ি থাকার কথা ছিল, এন্ড আনফরচুনেটলি আমি ঘুমানোর আগে তাবিজটা জাস্ট খুলে রাখছি। যেটা হয়েছে, খুলে রাখার পর আমি ওই দিন রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমাই যাই। আমি নর্মালি 12টার সময় ঘুমাই না কখনো, 2টা আর 2টা বাজে ঘুমাই যাই, বাট ওই দিন 12টার সময় ঘুমিয়ে যাই। এবং আমি হঠাৎ করে স্বপ্নে দেখলাম ওই মেয়েটাকে, পিচ্ছি 6 or 7 years এর যে মেয়েটা, ওই মেয়েটাকে। এবং স্বপ্নটা শুরু হয় অ্যাকচুয়ালি আমি উপর থেকে খুব নিচে পড়তেছি খুব আতঙ্কে। এটা আমার কাছে সবচেয়ে ভয়াবহ স্বপ্ন আমার লাইফে। তো পড়তেছি হঠাৎ করে কোন একটা ক্রাউডলি প্লেসে ওই মেয়েটা, এবং ওই মেয়েটাকে দেখে আমি কোন রাগে যেন ওর পিছে তাড়া করা শুরু করি, মানে ড্রিমে, আমার স্বপ্নেই। তো আমি মতিঝিল মডেল হাই স্কুল কলেজ থেকে পাশ করছি মেট্রিক, এবং ওখানে আমাদের যে মতিঝিল মডেলের যারা মডেল স্কুলে পড়ছে তারা জানবে যে মানে ফার্স্ট ফ্লোরের যে কোনার বাথরুম 3টা, সেটা খুব মানে খুবই নোংরা এবং উইয়ার্ড টাইপের বাথরুম ছিল, এবং আমরা কখনো ওগুলো ইউজ করতাম না। স্কুল লাইফেই ভয়ে যে খুব অন্ধকার থাকতো, খুব অন্যরকম। তো মেয়েটা আমাকে 6 তলা থেকে ঘুরায় খুব দৌড়ায়, ওটার পিছনে ঘুরতে আমি যখন ওই বাথরুমটার ওখানে আসি, আমাদের 1 তলার বাথরুম, যেখানে আমরা নর্মালি যাইতাম না কখনোই ক্রাউডলি সময়ে। তো আমি একাই ওর পিছে, কেননা আমি জানি না স্বপ্নের ভিতরে কেন আমার খুব রাগ হচ্ছিল যে ওই মেয়েটাকে আমার ধরতেই হবে, এই টাইপের কিছু।
তো ও কি চায় অ্যাকচুয়ালি আমার কাছে, এই টাইপের একটা স্বপ্নের মধ্যে টেন্ডেন্সি ছিল। তো আমি ওর পিছে ফলো করতে 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 যখন যাই একতলার বাথরুমে, 4টা বাথরুম একতলায়, যারা আছে মডেল স্কুলে তারা জানবে। তো 4টা বাথরুমে 3টাতে যখন আমি স্বপ্নে দেখতেছি কিন্তু অ্যাকচুয়ালি, এবং ড্রিমটা মানে অ্যাজ লাইক এজ একদম পুরো রিয়েল টাইপের ছিল। তো 3টা বাথরুমের ডোর যখন আমি করলাম নাই 3টাতে, আমি শিওর ছিলাম যে 4 নাম্বার বাথরুমটা সে আছে এটা। এন্ড ইন্টারেস্টিং ব্যাপার হলো, মানে এটা তো ড্রিম অ্যাকচুয়ালি, এটা তো নন অফ মাই কন্ট্রোল। দেখা গেছে যে আমি শিওর ওইটাতে ও আছে, এবং ওকে আমি মানে ধরে কিছু করবো, মার লাগাবো বা এই টাইপের কিছু। যখনই দরজাটা খুললি, মেয়েটাও একটা খুব মানে ভৌতিক টাইপের চিল্লা নিয়েছে না, একদম পুরো খুব মুখ টুক করে আমার দিকে আসে, এবং আমিও তার দিকে কামড় মারতে আসি স্বপ্নের ভিতরে। অ্যাকচুয়ালি যেটা হয়, হ্যাপেনিংটা হয় হলো, আমি আসলে তাকে কামড় মারি না, কামড় মারি হলো আমার ওয়াইফের শোল্ডারে, এবং কামড়টা খুব ভয়ানক কামড় ছিল। ঠিক আছে, তো ওই দিন থেকে আসলে আরো বেশি আমরা হয়ে যাই, এবং এখনো পর্যন্ত আমি ওটা সাফার করতেছি। আমরা টুকটাক শব্দ তো পাচ্ছি প্রতিদিন, এবং থাকলে একসাথে থাকলে থাই গ্লাসে নক হবেই, আর উপরে হাঁটাহাঁটি শব্দ এটা চলছে। এন্ড আমি আসলে ফিগার আউট করতে পারিনি এখনো কিছু, যে এইটা কি, মানে এই স্বপ্নটা কি, বারবার এই পিচ্ছি মেয়েটাই কেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সময় হয়েছে একটা বিরতি নেওয়ার, তবে তার আগে একটা ইমেল পড়ে ফেলি না, একটা ইমেল পড়ে তারপরে আমরা একটা বিরতিতে চলে যাই। তো আমাদের কাছে আরো একটা ইমেল আছে আজকে, যেটা পড়তে চাই এই মুহূর্তে, এবং সেই ইমেলটা যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। মেহেদি খান আমাদের লিখেছেন যে প্রথমবারের মতো ঘটনা পাঠালাম, পড়লে অনেক খুশি হব, এবং আমি কোনো এক কারণে স্টুডিওতে আসতে পারবো না, লিখলাম, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। এবং তিনি লিখছেন চাঁদপুরের মতলব থানার মুক্তির কান্দি থেকে। ঘটনাটি চরম সত্যি একটি ঘটনা, আমি আমার নানার মুখ থেকে অনেকবার শুনেছি এই ঘটনাটি। 1996 সালের ঘটনা। রহমত আলী কবরস্থানের মধ্য দিয়ে হাঁটছিল এবং চারপাশটা ভালো করে দেখছিল। তার বগলের তলায় ছিল একখানি লাঠি এবং হাতে ছিল একটি টর্চ লাইট। এই বিশাল কবরস্থানের পাহারাদার মাত্র 2 জন। এই 2 জনের মধ্যে রহমত আলী একজন। কবরস্থান থেকে অনেক সময় লাশ চুরি হয়ে যায়, তাই পাহারার ব্যবস্থা। রহমত আলী অনেক সাহসী একজন মানুষ, দীর্ঘ 8 বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছেন। এই 8 বছরে তিনি নানান ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন, আর যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা তার কাছে নেই। তবে এইবার রহমত আলীর সঙ্গে যে ঘটনাটা ঘটল তা রহমত আলীর জীবনে অন্যতম স্মরণীয় ঘটনা। রহমত আলীর ডিউটি ছিল মধ্যরাত থেকে। সে সেই সময়টাতেই ডিউটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। তখন রাত প্রায় 1টা। রহমত আলী যখন কবরস্থানের ভিতের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিল, তখন হঠাৎ তার মনে হলো কেউ হয়তো কোনো কবর খুঁড়ছে। সে তার লাইট চারিদিকে ঘুরিয়ে ভালো করে দেখতে লাগলো। তার নজরে পড়ল 2 জন লোক মিলে একটা কবর খুঁড়ছে, এবং পাশে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ খাটে শুয়ে আছে। ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করলো, কিন্তু মনের ভেতর কেন যেন একটা অজানা ভয় ঘুরপাক খাচ্ছিল। সে যখন কিছুক্ষণ বাদে আবার সেই স্থানে লাইট মারল, তখন সে দেখল কোনো লোক নেই এবং কবরটি সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে। এইবার সে একটু অবাক কবরের কাছে আসলো। সে যখন কবরের সামনে এসে কবরের দিকে তাকালো, তখন তার হৃদয় কেঁপে উঠল। লাশটা কবরের উপর রাখা, কিন্তু সে কিছুক্ষণ আগে দেখেছিল যে কবর সম্পূর্ণ দেয়া হয়ে গেছে। তবে এখন লাশ কবরে আসলো কিভাবে? সে যতই সাহসী হোক না কেন, ব্যাপারটা তাকে প্রচন্ড ভয় পাইয়ে দেয়। তার লাশ কবর দেওয়ার অভ্যাস ছিল, তাই সে ভয়কে দূর করার জন্য লাশটাকে পাশে সরিয়ে রেখে আবার কবরটা খুঁড়ল এবং লাশটাকে কোনো মতে ঢেলে কবরের ভেতর ফেলে দিল এবং সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়ে দিল। তার কাছে মনে হলো এইবার বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। কিছুক্ষণ পর রহমত আলী দেখল লাশটা আবার কবরের ওপরে উঠে চলে এসেছে। তখন আর রহমত আলী নিজেকে ঠিক রাখতে পারল না। জীবনে এই প্রথমবার সে ডিউটি থেকে ছেড়ে পালিয়ে গেল। কবরস্থানের পাশে একটা মসজিদ ছিল। রহমত আলী মসজিদের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে যখন তার জ্ঞান ফিরল, সে হাঁপাতে হাঁপাতে মসজিদের বড় হুজুরের কাছে গিয়ে সমস্ত ঘটনাটি বিস্তারিতভাবে বলল। হুজুর তাকে কয়েকজন লোক সহ তৎক্ষণাৎ কবরস্থানে নিয়ে গেলেন। সত্যি সত্যি লাশটাকে কবরের উপরে থাকতে দেখা গেল।
হুজুরের নির্দেশে লাশের মুখটা যখন খোলা হলো তখন সবাই ভয়ে আঁতকে উঠল। লাশের মুখটা ছিল পুরোটা থ্যাতলানো এবং লোকটার মুখ ভর্তি দাড়ি সব রক্তে ভিজে লাল হয়ে আছে। এই অবস্থা দেখে সবাই বুঝতে পেরেছিল যে লাশটার দাফন কাফন কিচ্ছু হয়নি। তাই সে সময় সেই লাশের দাফন কাফন সম্পন্ন করা হয় এবং এরপর ওই লাশটি কবরের উপরে আর উঠে আসেনি। পরে কোনোভাবে জানা গিয়েছিল ওই রাতে লোকটাকে একটি ট্রাক বাজেভাবে চাপা দিয়েছিল এবং এই কারণে লোকটির মৃত্যু হয়েছিল। আর ওই ট্রাকের হেল্পার এবং চালক ধরা খাবার ভয়ে ওই অবস্থায় লোকটাকে কবর দিতে নিয়ে আসে, আর এই কারণেই লাশটা বারবার কবর থেকে উঠে আসছিল। এই ঘটনার পরে রহমত আলী আর রাত্রে ডিউটি করার সাহস করেনি। এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি কিছু আমাদের যে মেসেজগুলো পাঠাচ্ছেন সেখানে যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম শেখ মিরাজ, আমি কলকাতা থেকে বলছি। আমি ভূতের প্রেমের কত বড় ফ্যান তা আমি বলে বোঝাতে পারবো না, তবে এটুকু বলতে পারি আমি ভূতের প্রেমের আজ পর্যন্ত কোনো রকম এপিসোড মিস করিনি এবং ইনশাল্লাহ এরপরও মিস করতে চাই না। আমি এবং আমার বন্ধুরা যেমন সুরাজ, সোহেল, আসিফ আমরা রেগুলার ভূতের প্রেম শুনে থাকি এবং ভূতের প্রেমের প্রতিটা ঘটনাকে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি এবং আপনারও আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা শো উপহার দেওয়ার জন্য। অনেকদিন ধরে ভাবছিলাম কিছু ঘটনা পাঠাবো কিন্তু সেরকম কোনো ঘটনা পাইনি, তাই পাঠাবার সুযোগও হয়ে ওঠেনি। তবে ইদানিং করে আমি ও আমার বন্ধুরা কিছু ঘটনা কালেক্ট করার জন্য বেরিয়েছিলাম। তো তার মধ্যে একটা ঘটনা যেটা আমি আমার নানার মুখ দিয়ে শুনেছি, অনেকদিন আগেই শুনেছিলাম। আমি ভাবলাম এই ঘটনাটা শেয়ার করি, যদি আপনি শোনান তো খুবই খুশি হব। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি হচ্ছে 1960-70 দশকের হবে। বর্তমানে আমি যেখানে আছি, যে পাড়ায় আছি, সেটা একটা প্রত্যন্ত গ্রাম ছিল 1960-70 দশকে, স্বাভাবিক ব্যাপার। তো এখন এই পাড়াটা একটা চারকোনা সার্কেল টাইপের হয়ে আছে এবং বিশাল বড়। তো তখনও গ্রামে এরকমই পরিস্থিতি ছিল। তো গ্রামের আমাদের এখনো যেমন পাড়ার চারকোনা সার্কেল বললাম, ঠিক ডান সাইডে ওইদিকে বসতি একটু কম আছে। এখন ইদানিং করে একটু হয়েছে। তো তখন গ্রাম ছিল তখনও কমই ছিল, 4-5টা পরিবার ছিল, এর চেয়ে বেশি ছিল না। আর বাদবাকি যা ছিল সব বাঁ সাইডের এই দিকে ছিল। তো যাই হোক, মোটামুটি একটা সাইডে বসতি বেশি ছিল এবং একটা সাইডে বসতি খুবই কম ছিল। তো তখনও ঠিক এরকমই গ্রামটার পরিস্থিতি এরকমই ছিল। গ্রামে তখন একটা জিনিস কমন দেখা যেত, যে গ্রামে কোন রকম রোগ বিপত্তি এলে সেটা মহামারী আকার ধারণ করে নিত। ঠিক এইভাবেই একটি রোগ এই গ্রামেও প্রকোপ ফেলেছিল, যে রোগটি হলো চিকেন পক্স, যাকে লোকাল ল্যাঙ্গুয়েজে মায়ের দোয়া বলে থাকে অনেকে, এবং আরো অনেকে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম এটাকে বলে থাকে। আর এই রোগটা ছোঁয়াচে রোগ, এটা এখনো আমরা জানি। আর তখন তো এটা আরো বিভৎস ভাবে ছিল, ভয়ঙ্কর রূপ ধারণ করে নিত। তো ওই গ্রামের ঠিক ওই কোনার বাড়িতে একজনের একটা কিশোরের হয়েছিল, 10-12 বছর হবে, একটা বাচ্চার হয়েছিল, বাচ্চা ছেলে, তার এটা হয়েছিল। তো তার বেশ কিছুদিন পরে ছেলেটি মারা যায়। সারা শরীর জুড়ে হয়েছিল এবং খুবই বিভৎস লাগছিল, মানে খুবই ভয়ানক জিনিসটা। তো মারা যাওয়ার পরে গ্রামের লোকরা স্বাভাবিক ব্যাপার আতঙ্কিত হয়ে গিয়েছিল। তো ওনারা কি করেছিল, সবাই মিলে যেমনটা করে আর কি, কবর যেমন দেয় ইসলামিক তরিকায়, গোসল করিয়ে কবর দেওয়া হয়েছিল। কিন্তু মনের মধ্যে আতঙ্ক ছিল যে এই রোগটি ছোঁয়াচে রোগ এবং আস্তে আস্তে এটা হয়তো পাড়ায় ছড়িয়ে যেতে পারে। যেমন ভাবনা তেমনই কাজ, রোগটি আস্তে আস্তে কিন্তু সারা গ্রাম ছড়াতে লাগলো। যে বাড়িতে হয়েছিল তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি থেকে তার পাশের বাড়ি, আস্তে আস্তে রোগটি এইভাবে ঠিক চলতে থাকলো। এবং গ্রামের মানুষরা তখন ভয়েতে হয়ে যেত, কি করবে, গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার মতন উপক্রম এসে গেছে। কিন্তু গ্রাম ছেড়ে যেতেও পারবে না, নিজের ঘর বাড়ি ছেড়ে যাবে কোথায়? সবাই তো খেটে খাওয়া মানুষ, পাশের গ্রামে যাবে কোথায়? সেখানে গিয়ে সেখানে ইনকামের কি আছে, রোজগারের পথ, সেখানে কিছু পাওয়া যাবে কি না যাবে। তো এইভাবে অনেকে যেতেও পারছে না বাধ্যতামূলক। আর এখানে রোগ স্বাভাবিক ব্যাপার, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, পুরো গ্রামটাকে এরকম করেই গ্রাস করে নিচ্ছে। এখানে একটা জিনিস ফলো করতে হচ্ছিল, যেটা হচ্ছিল কি, কোনো বাড়িতে যদি এই রোগটি হয়, সেই বাড়িতে 3 জন মেম্বারের যদি হতো, তার মধ্যে একটা মারা যাবেই, অর্থাৎ একজন মারা যাচ্ছে, ফ্যামিলির একজন না একজন কেউ মারা যাচ্ছে। ঠিক আরো ভয়ঙ্কর লাগছে এই জিনিসটা, আরো সবাই ভয়ে ভীত হয়ে যাচ্ছে যে কেউ না কেউ তো মারা যাচ্ছে। কিন্তু কেন হচ্ছে, কেন? অনেক সাবধানতা থাকার পরও মারা যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ঠান্ডা রাখতে বলছে, ঠান্ডা রাখছে, অনেকে পুজো যেমন করছে, অনেকে মাজারে যাচ্ছে, অনেকে মসজিদে যাচ্ছে, মান্নত করছে, কিন্তু কোনো রকম এর পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। এক না একজন মারা যাচ্ছে ঠিক। তো আমাদের যে মসজিদ আছে এখন,
তখনও ছিল এই মসজিদটি। তো তখন ওই মসজিদে ইমাম সাহেব বাইরের একটা গ্রাম থেকে আসতো, নামাজ পড়িয়ে দিয়ে আবার চলে যেত। তো একটা নতুন ইমাম সাহেব ঢুকেছিল। যখন এই রোগটি অলরেডি শুরু হয়ে গেছে, তার কিছুদিন পর নতুন ইমাম সাহেবটা এসেছিল। তো কেউ পরিত্রাণ খুঁজে না পেয়ে একজন ভেবেছিলেন যে তাহলে ইমাম সাহেবের সাথে একবার এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলে দেখি। তিনি ইমাম সাহেবকে বললেন যে দাদাজি ব্যাপার হয়েছে, গ্রামটা বুঝতেই পারছেন, সবাই তো আতঙ্কিত হয়ে আছে। হ্যাঁ, তো এর পরিত্রাণ কিভাবে পাওয়া যাবে? কোনো তো একটা উপায় আছে। এত সাবধানতা থাকার পরও কেউ না কেউ মারা যাচ্ছে। তখন ইমাম সাহেব উনি ওনার আধ্যাত্মিক শক্তির থেকে উনি একটি জিনিস বললেন যে প্রথম যার হয়েছিল তার কবরটা কোথায় দেওয়া হয়ে যায়। তখন গ্রামের মানুষরা বললেন যে ওনার কবর তো সেইটির কবর তো একটা মাঠে দেওয়া হয়েছিল, মানে রেগুলার যে গোরস্থান সেই গোরস্থানেও দেয়নি, ভয়ে দেয়নি। হ্যাঁ, তার একটা মাঠে দেওয়া হয়েছিল। তো উনি সেখানে গেলেন এবং বললেন যে তোমরা খুব বড় ভুল করেছো এবং এর দাফনের কাজটা ভুল হয়েছে। এ কবর খুলতে হবে, এ কবর খুলতে হবে এবং একে পুনরায় আবার দাফন করতে হবে, আবার পুনরায় একে আমাদের ইসলামিক তরিকায় রেগুলার যে কবরস্থান আছে সেখানে দাফন করতে হবে। এর একটাই কারণ আছে, এই যে প্রথম মারা গেছিল এই সবাইকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই সবাইকে খাচ্ছে। তো এটা শুনে সবাই তো মানে ভয় ভীত হয়ে গেলেন যে কি করে হয়, একজন মারা গেছে সে সবাইকে মারছে মানে। তো তখন উনি বললেন যে কবরটা খোলো, খুললে বুঝতে পারবে যে কেন আমি এই কথা বলছি, যে এই ছেলেটাই সবাইকে, পুরো গ্রামের সবাইকে খাচ্ছে। তো যেমন কথা তেমন কাজ, সবাই মিলে কবর খোলার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং কবর খোলা হলো। খুলে যেটা দেখা গেল সেটা খুবই ভয়ানক এবং খুবই বিভৎস, যেটা কেউ কল্পনা করতে পারেনি। ঘটনাটি হচ্ছে এরকম যে প্রথম যে ছেলেটি মারা গেছিল প্রায় এদিক সেদিক করে মাস দুই হবে মারা গেছে, তখন ওকে কবর দেওয়া হয়ে গেছে। মাস দুয়েকে এতদিনে অন্তত মাংস পচে যাওয়া দরকার ছিল, কিন্তু কোন রকম মাংস পচেনি। আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো যেটি, সেটি হচ্ছে ওই মুদ্রাটি আস্তে আস্তে নিজের কাফন গিলছিল, অর্থাৎ নিজের কাফনটা সে নিজেই খাচ্ছিল। মুদ্রাটা কাফনের প্রায় অর্ধেকটাই খেয়ে নিয়েছিল, মানে সামনের দিক দিয়ে সে কাপড় নিজের মুখে ঢুকিয়ে প্রায় অর্ধেকটা সে খেয়ে ফেলেছিল। ইমাম সাহেব বললেন শিগগিরই কাপড়টা টেনে ওর মুখ থেকে বের করো। যখন কাপড়টা টেনে মুখ থেকে বের করা হলো তখন কাপড়ে বিভৎস কালো রঙের রক্ত, মানে কালচের রক্ত ভর্তি হয়ে গেছিল। এবং ইমাম সাহেব বললেন যে যদি একে না খোঁড়া হতো এ পুরো কাপড়টা গিলতো এবং পুরো গ্রামটা শেষ হতো। অর্ধেক কাপড় গিলেছে মানে অর্ধেক গ্রামের মানুষরা গেছে এবং প্রত্যেক পরিবারের একজন করেও নিয়ে যাচ্ছিল। ওকে আবার তুলে আবার পুনরায় গোসল করিয়ে আবার পুনরায় ইসলামিক তরিকায় আবার রেগুলার যে গোরস্থান ছিল সেই গোরস্থানে মাটি দিতে, তবে এই রোগ থেকে পরিত্রাণ পায়। আসসালামু আলাইকুম, এই ছিল আমার ঘটনা। ডক্টরকে শোনালে খুবই খুশি হব। Bhoot FM, the night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আরো একটা ইমেইলে চলে যাব। জানি না ইমেইলটা কেমন লাগবে, তবে আশা করছি যে আপনাদের ভালোই লাগবে। চলুন শেয়ার করি ইমেইলটা। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করছি ভালো আছেন। আমি একজন ভূত এফএম এর নিয়মিত লিসেনার। আমি ভূত এফএম এর সব এপিসোড শুনেছি, কোনো এপিসোড মিস করি না। আমি স্টুডিওতে এসে ঘটনা বলতে পারবো না, যদি ভালো লাগে আপনি পড়ে শোনাবেন। আমার নাম শিল্পী আরাদিবা, আমি পুরাতন ঢাকা থাকি। আমি একজন গৃহিণী। ঘটনা ঘটে 2018 সালের এপ্রিল মাসে। আমার পরিবারের সদস্য সংখ্যা 3, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমি। ছোট পরিবার, আমরা সবাই অনেক খুশিতে থাকি। আমার মেয়ে এখন 5 বছরের। আমার এলাকায় অনেক ঘন বসতি। পুরাতন ঢাকা, সে সম্বন্ধে আপনাকে আর বলতে হবে না। তাই আমার মেয়েকে ভালো পরিবেশে বড় করার জন্য আমি আর আমার হাজবেন্ড মেয়ের ডিসিশন নেই একটু ভালো পরিবেশে ফ্ল্যাট ভাড়া নিব, যাতে মেয়েটিকে ভালোভাবে বড় করতে পারে। তাই আমরা নদীর সাইডে একটা বাসা ভাড়া নেই। বাড়িটা অনেক খোলামেলা ছিল, বারান্দা থেকে পুরো বুড়িগঙ্গা নদী দেখা যেত। খুব সুন্দর বড় ফ্ল্যাট। আমি জায়গাটির নাম বলতে পারছি না, তাহলে অনেকে এই বাসাটি চিনে ফেলতে পারে। ঘটনাটি ঘটে আমি যেদিন বাড়িতে ওঠার প্রথম দিন থেকে। বাড়িটির 6 তলা, 1, 2 আর আমি উঠি 5ম তলা, বাকি সব ফ্ল্যাট খালি। প্রথম দিন ওঠার পর আমার হাজবেন্ড আর আমি মিলে যখন ঘরের মালামাল সেট করছিলাম, তখন সবকিছু শেষ হতে রাত 12টা। আমার হাজবেন্ড আমার মেয়েকে খুঁজতে ড্রয়িং রুমের বারান্দায় নদীর সাইডে গিয়ে আমার মেয়েকে দেখে ও নদীর সাইডে একটা আম গাছের দিকে চেয়ে আছে। আমার হাজবেন্ড গাছের দিকে তাকাতেই দেখে গাছের ডালে একটা মানুষের মাথা ঝুলছে। ও দেখে ভয় পেয়ে যায় আর আমার মেয়েকে সাথে সাথে নিয়ে আসার জন্য হাত ধরে টান দেয়, কিন্তু ও যেন পাথর হয়ে গেছে, গাছের দিকে তাকিয়ে আছে।
তখন বাবা ওকে কোলে নিয়ে ঘরে চলে আসে এবং সে এর পরে তখন সে আমাকে কিছু বলে না। কিন্তু কাজ শেষ করার পর আমরা যখন ঘুমোতে যাই তখন রাত 2:30 তখন ঘটে অন্য ঘটনা। মেয়ে ঘুমিয়ে যায়, আমরা দুজনে শুনতে পাই আমাদের বেডরুমের বারান্দায় কিছু লোক মিলে কথা বলছে, কিন্তু আমরা দুজনের একজনও ওদের ভাষা বুঝতে পারিনি। আমার হাজবেন্ড বারান্দায় উকি দিয়ে দেখে যে বারান্দায় কেউ নেই। তখন আমরা ভয় পেয়ে যাই, আর আমাদের ঘুম আসছিল না কথা বলার শব্দের কারণে। কিছুক্ষণ পর আমরা শুনতে পাই আমাদের ড্রয়িং রুম থেকে অনেক মানুষ মিলে যেন চলাফেরা করছে, অনেক কোলাহল। আমি আর আমার হাজবেন্ড মিলে দরজা খুলে দেখি সবকিছু চুপ, একেবারে শান্ত পরিবেশ। আমরা আমাদের নিজেদের ভুল ভেবে আবার ঘুমিয়ে যাই, কিন্তু সেই মতো শব্দ শুনতে থাকি ঠিক ফজরের আজান পর্যন্ত, তখন সব একেবারে শান্ত নরমাল পরিবেশ। তখন আমরা ঘুমিয়ে যাই। দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা নাস্তা খেতে বসি। তখন আমার মেয়ে কিছু খাচ্ছিল না, আমি ওকে আর কিছু বলি না। কিন্তু আমি যখন রান্না করছি ঠিক তখন আমার মেয়েকে আমি ঘরে খেলা করতে দেখি। রান্না করতে গিয়ে মেয়েকে দেখার জন্য আমি রুমে গিয়ে দেখি যে রুমে সে নেই। আমি ভয় পেয়ে যাই আর মেয়েকে খুঁজতে থাকি। ওর বাবাকে ফোন করে বলি ফ্ল্যাটের কোথাও আমার মেয়ে নেই, দরজাও বন্ধ। কিন্তু ওর বাবা আসার পথে আমাদের পাশের ফ্ল্যাটে আমার মেয়েকে দেখে, অবাক হয়ে যায়। তখন সে দেখে যে মেয়েটি বালি নিয়ে খেলা করছে। ও মেয়েকে নিয়ে দরজায় আমাকে ডাক দেয়। আমি মেয়েকে বাবার কোল থেকে তোলে দেখে অবাক হয়ে যাই। তখন আমি আমার হাজবেন্ড চিন্তা করি কি ঘটছে আমাদের সাথে। আমি আমার মাকে ফোন করে সব ঘটনা খুলে বলি। মা বলেন উনি কিছুক্ষণ পর আমাদের বাসায় আসছেন। আমার হাজবেন্ড ওই দিন দোকানে যান না। দুপুরের খাবারের সময় আমার মেয়েকে খাবার দিলে ও কিছু মুখে দেয় না। আমার মেয়ে শুধু নদীর পাড়ের বারান্দায় বসে থাকে। আমার মা আসার পর আমাকে বলে আমি মেয়েকে নিয়ে কোনো কবিরাজের কাছে যাই। ওই দিন আমি আর সময় করতে পারি না কবিরাজের কাছে যাওয়ার। মেয়ে রাত্রে কিছু খায় না। আমরা ঘুমোতে যাই, আর ঠিক আগের দিনের মতো ঘটনা শুরু হয়। প্রথম দিনের মতো আবার আজান দেবার পর সব ঠিকঠাক। পরের দিন আমি আর আমার মেয়ে দুজনে মিলে একটা কবিরাজের কাছে যাই এবং কবিরাজ বলেন ওই বাসায় জিনদের আস্তানা, ওই বাড়িতে আমরা থাকতে পারবো না। আর যদি থাকে আমার মেয়ের সাথে খারাপ কিছু ঘটবে এবং ওই বাসাতে ও কিছু খাবে না। আমি আমার হাজবেন্ড মিলে বাসায় আসি আর ভাবি কি করা যায়। আমি বারান্দায় যাই কাজ করার জন্য। তখন আমি দেখি ড্রয়িং রুমে একটা সোফার উপরে চুলগুলো সব সামনে দিয়ে নিচু হয়ে আমার মেয়ে বসে আছে। আমি ভয় পেয়ে আমার হাজবেন্ডকে নিয়ে আসি দেখানোর জন্য, কিন্তু কিছু নেই। আমার হাজবেন্ড বলে যে আমরা আগের বাসায় উঠি আর মেয়েকে বাইরে নিয়ে রাত্রে খাবার খাই। তখন সে খায় এবং বাড়িওয়ালাকে বলি যে আমরা বাসা ছেড়ে যাব। 1 সপ্তাহের ভেতরে বাড়িওয়ালাকে বলি এবং সেই বাড়িওয়ালা বলেন যে ঠিক আছে। কিন্তু এই 1 সপ্তাহ ঘটে অনেক ঘটনা। পরের দিন মেয়েকে বাবার কাছে রেখে আমি বাথরুমে গোসল করতে যাই। আমার সাথে এমন হবে কোনোদিন ভাবতেও পারিনি। আমি গায়ে যখন সাবান দিচ্ছি ঠিক সেই সময় আমি বুঝতে পারছি কেউ আমার পিঠে হাত দিচ্ছে। তখন আমি ভয়ে কান্না করে ফেলি। আমি আমার হাজবেন্ডকে বলি রাতে যখন আমরা খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে খাবার রাখতে যাব, ঠিক পাশে ছোট একটা জানালা ছিল, জানালার পাশে আরেকটি বাড়ি ছিল, তাদের বাথরুমের জানালা ছিল। সেই ছোট জানালার পাশে আমি দেখতে পাই একটা কালো মাথা বের হয়ে আছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার হাজবেন্ড দেখে খালি ফ্ল্যাটে একটি কালো অবয়ব উঁকি দিচ্ছে। আমার মেয়েকে সে প্রায় চড় মারত, ধাক্কা দিয়ে ফেলে দিত। একদিন বাচ্চাকে ধমক দেয় যে তুই এখান থেকে চলে যা। তখন আমরা দুজন মিলে ভয়ে কথা বলতে পারছি না। মেয়ের মাঝে ছিল অন্য একজন মেয়ের কণ্ঠ, পুরো ভারী। তখন আমি মেয়েকে ধমক দিলে ও আমাকে চোখ দেখায় এবং আমার হাজবেন্ড সূরা পড়ে ফু দিলে ও নরমাল হয়ে যায়। দিনের বেলা আমি যখন চা বানাতাম চায়ের কাপে ভেসে ভেসে আমার সামনে এসে পড়তো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতাম না। ড্রয়িং রুম চায়ের কাপগুলো ভেসে ভেসে সামনে চলে আসতো। ব্যাপারটা খুবই অদ্ভুত কিন্তু, এবং আমি বিশ্বাস করতে পারতাম না। ড্রয়িং রুমের লাইট জ্বালালে অফ হয়ে যেত আপনা আপনি। আমার মাল গুছানোর জন্য এক কাজের বুয়াকে নিয়ে আসি। বুয়া রাত্রে ঘুমালে ওকে পা ধরে টেনে ঘর থেকে বারান্দায় নিয়ে ফেলে। অনেক কষ্টে আমাদের 1 সপ্তাহ কাটে ওই বাসায়। কিন্তু ঘটনা এখানে শেষ হলে ভালো হতো। আমি বাসায় আসার পর হঠাৎ আমার ঘুম ভেঙে যেত। আমি তখন আমার নিজের ঘরের আয়নায় একটা ছবি দেখতাম, যে ওই ছবি দিয়ে একটা রাস্তা আছে। আমাকে কেউ বলতো কানে কানে ওই রাস্তা দিয়ে যেতে। আমি তখন
হাত দিয়ে ধরতাম আয়না এবং আমার হাত আয়নার ভেতরে চলে যেত। তখন আমি ভয় পেয়ে আমার হাজবেন্ডকে ডাক দিতাম, সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যেত। আমি কবিরাজের মাধ্যমে সবকিছুর সমাধান করি, কিন্তু এখনো মাঝে মাঝে আমি নিজেকে ওই বাসায় একলা স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। আজও 100% সমাধান হয়নি। আমার ঘটনাটি শোনালে সবাইকে আমি খুব খুশি হব। আমার ঘটনা আরো আছে, সময় পেলে লিখবো। আশা করি ভূত এফএম সারা জীবন চলবে। এরপর তিনি তার মোবাইল নাম্বারটি শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইমেল। কিছু কিছু জিনিস একটু বুঝতে সমস্যা হলো, পুরো জিনিসটা আমরা বুঝতে পেরেছি এবং আশা করছি যারা শুনছেন তারাও বুঝতে পেরেছেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার দ্বিতীয় ঘটনা শুনবো আমরা এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই, আমি ওসমান। তো এই স্টোরিটা হচ্ছে, এটা আমার এক বন্ধুর সাথে হয়েছে। এটা তার গ্রামের বাড়িতে, এটা বরিশাল এলাকার মঠবাড়িয়া থানার একটা ঘটনা। আজ থেকে অলমোস্ট 30 ইয়ার্স ব্যাক এই ঘটনাটি ঘটে। তো আমি একটু বাড়ির স্ট্রাকচারটা একটু বলি। এটা হচ্ছে একটা বাড়িতে এখানে হচ্ছে চারটি ঘর এবং 4টি ঘরে মানে এখানে তারা মানে আমার ফ্রেন্ডরা, তার ফ্রেন্ডের অন্যান্য রিলেটিভ বা কাজিনরা তারা একই বাড়িতে থাকতো এবং পাশেই ছিল তাদের, ওখান থেকে 5 মিনিট ডিস্টেন্সে ছিল হচ্ছে তাদের একটা ভিটে বাড়ি এবং ভিটে বাড়িতে হচ্ছে তার বেসিক্যালি তার দাদা দাদি ওই বাড়িতে থাকতো। তো তার ভিটে বাড়ি থেকে মেন বাড়ির ডিস্টেন্সটা ছিল 5 মিনিটসের এবং ওখানে যেতে ফার্স্টে পড়তো একটি জঙ্গলের মতো, এরপরে একটা সাঁকো ক্রস করে তারপরে হচ্ছে একটি তাল গাছ, তারপরে হচ্ছে বাড়িটি। তো এটা বলা মানে একটু বলে রাখা ভালো যে মানে তাল গাছটা কিন্তু মানে এটা কখনোই ভালো ছিল না এই তাল গাছটা, কারণ এখানে সবসময় কোনো না কোনো কিছু অনেকেই এটা দেখতো। যেমন লেটসে কেউ হয়তো দেখছে যে হঠাৎ করে একটা কালো বিড়াল এসছে, হঠাৎ করে একটা ভ্যানিশ হয়ে গেছে, একটু পরে দেখলো যে এটা নেই, বা একটা কুকুর আসছে, কুকুরটা হঠাৎ করে নেই, বা একটা কুকুর থেকে বিড়াল হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, এরকম টুকটাক অনেকে দেখতো। বাট এটা তারা বুঝতে পারতো যে এটা আহামরি কোনো বড় কোনো ঘটনা না, কারণ কারোর কাছে এরকম কোনো হার্মফুল কিছু হয়নি। তো তাদের বাড়িতে বেশ কিছু লোক মানে কাজের লোক ছিল যারা টেম্পোরারি বাড়িতে কাজ করতো। এটা নর্মালি যারা ওটা যখন ধান কাটতো, ধান কাটার সময় তারা ওই সার্টেন টাইমে তারা ওই বাড়িতে অন্যান্য বাড়ির কাজগুলি করতো। তো তার দাদা দাদি যেহেতু যথেষ্ট বয়স্ক ছিলেন, তো তারা নিজেরা রান্না বান্না করতে পারতেন না, তারা মেইন বাড়ি থেকে তাদেরকে ওই বাড়িতে তাদের খাবার কাজের লোকের নিয়ে যেত। তো একদিন রাত্রেবেলা মানে যেহেতু গ্রামের বাড়িতে তারা সাধারণত 7টা থেকে 8টার মধ্যেই তারা ডিনার সেরে ঘুমিয়ে পড়েন। এটা মোটামুটি গ্রামের ম্যাক্সিমাম মানুষের এই প্র্যাকটিসটা ছিল বা এখন অনেকেরই আছে। তো একদিন রাত্রেবেলা তাদের খাবার নেওয়ার জন্য তাদের কাজের লোক খাবার টাবার নিয়ে উনি ভিটে বাড়িতে যাচ্ছিলেন। তো উনি সাঁকো ঠিকমতো ক্রস করেছেন, তারপরে যখন তিনি তাল গাছের কাছাকাছি আসলেন, তার সাথে যেহেতু কোনো ইলেকট্রিসিটি বা কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই, তিনি মাটির অনেকে হয়তো ল্যাম্প বা কুপি, অনেকে চিনেন যেটা গ্রামের ভাষায় বলে, কুপি নিয়ে সে খাবারটা নিয়ে যাচ্ছিলেন। তো কুপিটা যখনই সে তাল গাছের কাছাকাছি গিয়েছেন, কুপিটা হঠাৎ করে আলোটা নিভে যায় এবং কোনো বাতাস, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে কোনো বাতাস ছিল না, বাতাসের ফোর্স ছাড়াই আলোটা নিভে যায় এবং সে অনেকবার তার পকেট থেকে ম্যাচ লাইটটা বের করে অনেকবার চেষ্টা করে যে কুপিটা জ্বালানোর জন্য, বাট সামহাও এটা কখনোই কোনোভাবে এটা জ্বালানো পসিবল হয়নি। তো তারপরে তার কাছে সম্ভবত একটা ছোট টর্চ লাইট ছিলেন, সে টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেছেন, টর্চ লাইটটা সে জ্বালাতে সাকসেসফুল হয়েছেন এবং টর্চ লাইটটা জ্বালানোর পরেই উনি তার কাছে সবচেয়ে বড় একটা ঘটনা ঘটে যায়। সামহাও তার চোখটা তাল গাছের দিকে পড়ে এবং তাল গাছের দিকে পড়ার সাথে সাথে উনি দেখলেন যে ওখানে একটা মানুষ আকৃতির কোনো একটা কিছু, এটা মানুষও বলা যাবে না, একটা মানুষ আকৃতি বোঝা যায় দূর থেকে যদি কেউ বলে, উল্টো ভাবে ওটা ঝুলে আছে এবং ওটা দেখে সেই ইমিডিয়েটলি ইনস্ট্যান্টলি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং ওদিকে আবার দেখা যায় যে তার দাদা দাদি অনেকক্ষণ ধরে খাবারের জন্য, যেহেতু বয়স্ক মানুষ এবং তারা অলরেডি সকাল মানে তাড়াতাড়ি আর্লি ডিনার করে শুয়ে পড়বেন, অলমোস্ট তখন 10টা বাজে, কিন্তু তখন পর্যন্ত খাবার আসেনি। তো তাদের অন্য কাজের লোককে, তখন তো আসলে ফোনের বা মোবাইল ফোনের কোনো ব্যবস্থা ছিল না, অন্য একটা কাজের লোককে বললো যে তুমি একটু দেখো যে ও কই আছে, ওকে তো অনেক আগে খাবার আনতে বলেছিলাম কিন্তু এখন পর্যন্ত সে খাবার নিয়ে আসেনি। তো ওর সাথে সাথে ওই দাদার কথা শুনে সে সামনের দিকে এগিয়ে মানে ওকে ডাকতে গেল যে আসলে ও খাবার নিয়ে কদর আছে নাকি আদৌ এখন খাবারটা সে নেয়নি। তো সে দেখলো যে যখনই সে ওই তাল গাছের কাছাকাছি এসছেন তখন দেখলো যে ওই ছেলেটা ওখানে পড়ে আছে সেন্সলেস অবস্থায় এবং খাবারগুলি খুব তছনছ ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো যাই হোক, ওকে কোনোভাবে তাকে বাকি অন্য আরো লোকজনকে ডেকে তাকে ওই রাত্রেবেলায় তাকে ঘরে নেওয়া হলো এবং সে সারা রাত্র সেন্সলেস ছিল, তার কোনো সেন্স আসেনি এবং সকালবেলা ফজরের পরে তাকে কোনো একটা ওঝা আনা হলো এবং ওঝা তাকে মোটামুটি তাকে দেখলো এবং তার সেন্স আসলো এবং তাকে তাবিজ দিল
এবং তাকে বেশ কিছু পড়া পানি বা কিছু ধরনের মেডিসিন দেওয়া হলো এবং সে মোটামুটি সুস্থ হয়ে গেল। এবং তারপরে সেই ঘটনাটা শেয়ার করলো যে তার সাথে এরকম ঘটনা হয়েছে। এবং তখন আরো মানুষ আরো কনসার্ন হয়ে যায়, কারণ ওখানকার লোকজন, কারণ বেসিক্যালি অনেকেই জানে যে তাল গাছটা খারাপ ছিল, যেটা আমি আগে শেয়ার করেছি, কিন্তু এরকম ঘটনা কারোর সাথে হয়নি ওই দিন। এবং ওই দিনের পর থেকে সবাই চেষ্টা করে যে যারা ওই রাস্তা দিয়ে কানেক্টিং রোড যাদের বাড়ি আছে তারা চেষ্টা করে সন্ধ্যার আগেই যাতে ওই রাস্তা ক্রস করে তাদের কাজ সারতে পারে, যাতে করে এরকম প্রবলেম হয় না। তারপর 2007 সিডর হয়, এটা মোটামুটি খুব বড় সড়ো অনেক গ্রাম বা অনেকেরই বেশ ক্ষয়ক্ষতি হয়। ওখানকার ম্যাক্সিমাম গাছপালা বা ওখানকার মনে হয় ওটা পড়ে যায় সিডরের যে ইনসিডেন্টের সময়। তো তারপরে ওই তাল গাছও পড়ে যায়। তো আলটিমেটলি এখন আর ওই কোনো প্রবলেম নেই। তো এখন মোটামুটি এলাকাটা মোটামুটি নাকি শহরের মতো হয়ে গেছে এবং ওটা মেইন রোডের সাথে একটা কানেক্টিং রোড হিসেবে আছে। তো এরপরে মোটামুটি আর কোনো প্রবলেম হয়নি। ওকে, এটা ছিল রাসেলের ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছে। আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো ডিয়ার লিসনার্স, হ্যালো রাসেল ভাই, আমি ফারহান উত্তরা থেকে এসেছি। গত সপ্তাহে এসেছিলাম একটা ঘটনা শেয়ার করতে, আজকে আবার এসেছি। সো আমি আমার ঘটনাটা স্টার্ট করি। সো এই স্টোরিটা মূলত শেয়ার করেছে অপ্রতিম মিশ্রা নামক একজন ইন্ডিয়ান। আর ঘটনা ঘটেছিল ইন্ডিয়ার রাজস্থানের একটা হসপিটালের মর্গে। ওকে, সো ঘটনাটা যার সাথে ঘটেছিল তিনি একজন পুলিশ অফিসার, যার নাম ছিল জয়রাজ। সো এটা তার একটা মিস্ট্রিয়াস কেস, সেটা উনি বলেছিলেন যে তখন ওনার পোস্টিং হয়েছিল রাজস্থান একটা গ্রামে। সো গ্রামটা ছিল খুবই শান্তিপ্রিয়। তো ওখানকার লোকজন সংখ্যা তেমন এত বেশি ছিল না, আর ওখানকার পুলিশ স্টেশনে তেমন কোনো কাজকর্ম বেশি থাকতো না। সো তাদের দিন ভালো যাচ্ছিল। তো একদিন রাত্রে অফিসার জয়রাজের সেলফোন মোবাইল থেকে একটা কল আসে। তো ওই অপর প্রান্ত থেকে একজন বলে ওঠে যে আমি হসপিটাল থেকে বলছি, আর এখানে মর্গে একটা লাশ আছে যার বডি থেকে হার্ট মিসিং। তো এই কথা শুনে তো ইন্সপেক্টর জয়রাজ তো খুবই আশ্চর্যজনক হয়ে গেলেন। সো উনি বলল যে আমি এক্ষুনি আসছি। তো তখনই উনি হাসপাতালে গেলেন। হাসপাতালে তখন উনি সব কর্মচারী এবং স্টাফদেরকে একত্রিত করলেন এবং ওখানে যে হসপিটাল ইনচার্জ ছিল তার সাথে কথা বলছিলেন। তো হসপিটাল ইনচার্জ তাকে এমন একটা কথা বলে যেটা শুনে সে আরো অ্যাস্টনিশ হয়ে গেছিল। তো উনি বলল যে এখানে শুধু একটা লাশের হার্ট মিসিং না, বরং আরো চারটে লাশের হার্ট মিসিং। আসলে ঘটনা হচ্ছিল যে যখন তারা বেবারিশ লাশদেরকে বের করছিল দাহ করার জন্য, তখনই জিনিসটা বেরিয়ে আসলো। তো ওই এলাকাতে 2-4টা গ্রাম মিলে সেটা একটা মাত্র বড় হাসপাতাল ছিল, যার কারণে দৈনন্দিন ওখানে অনেকগুলো লাশ আসতো। আর এটা খুব ইম্পর্টেন্ট ছিল, যার জন্য জয়রাজ ওখানে একটা কনস্টেবল যার নাম ছিল রাজেন্দ্র, তাকে ওখানকার দেখাশোনা বা ওখানকার দেখার জন্য ওখানে নিযুক্ত করে তাকে অ্যাপয়েন্ট করা হলো রাজেন্দ্রকে। তারপরে 2-3 দিন তো কিছু হলো না। একদিন হসপিটাল ইনচার্জ জয়রাজকে ফোন করলো। ফোন করার পরে জয়রাজকে বললো যে আপনি যে কনস্টেবলকে এখানে হায়ার করেছিলেন, অ্যাপয়েন্ট করেছিলেন, সে আজকে আসেনি। তো এই কথা শুনে তো সে একটু অবাক হলো। তো সে জিজ্ঞেস করলো সে কি আজকে একদম আসেনি, টোটালি আসেনি? তো উনি বললেন না। তো জয়রাজ ভাবলো হতে পারে সে যে কোনো কাজে তার বাসা থেকে আজকে আসলো না। তখন সে কি করলো, জয়পাল নামে আরেকজন কনস্টেবলকে সে নিযুক্ত করলো ওখানে করার জন্য, মর্গে পাহারা দেওয়ার জন্য। তো জয়রাজের একটা ধারণা ছিল যে আসলে মৃত মানুষ থেকে জীবিত মানুষের আরো বেশি ডেঞ্জারাস, আরো এটা মানে বিষয়টা আরো বেশি সিরিয়াস। বাট সে তার সাথে সে এটাও জানে যে আসলে রাত্রিবেলা মর্গে পাহারা দেওয়াটা সহজ ব্যাপার না। তো এক দুদিনে তেমন কিছু ঘটনা ঘটল না। বাট এরপর এক রাত হসপিটাল ইনচার্জের আবার ফোন আসলো। তো এবার জয়রাজকে সে বলল যে আপনি যে কনস্টেবল নিযুক্ত করেছেন, যার নাম ছিল আপনার জয়পাল, সে তো এখানে আছে আহত অবস্থায়, আর হসপিটাল থেকে আর একটা লাশ আছে, তার বডি থেকে হার্ট মিসিং। এই কথা বলার সাথে সাথে তো জয়রাজ তো বললো কি তখন কি কনস্টেবল ওখানে ছিল না? হ্যাঁ ছিল, বাট আমরা যখন এসেছিলাম তাকে অজ্ঞান অবস্থা পাইলাম এবং মর্গের ভিতরে আরেকটা লাশ আছে যার বডি থেকে হার্টটা মিসিং। এই কথা শুনে সে সঙ্গে সঙ্গে দূরে কনস্টেবল নিয়ে সেই হসপিটালে হাজির হলো এবং জিজ্ঞেস করলো তুমি থাকা অবস্থায় এখানে হার্ট কেন চুরি হলো, আর তোমার এই মাথার অবস্থা এমন কেন, এখানে চোটের নিশান কেন? তখন ওই কনস্টেবল তার ঘটনা এবার বললো যে তখন সে রাত্রে যখন সে পাহারা দিচ্ছিল, হঠাৎ করে মধ্যরাতে লোডশেডিং হলো
কারেন্ট চলে গেল, সব অন্ধকার গুটকেটে অন্ধকার হয়ে গেল। তো তখন সে আপনার পাওয়ার রুমে যায়, সেখানে সাপ্লাই চেক করার জন্য। তো দেখেই সে ওখানে সবকিছু নর্মাল, কোনো সমস্যা নেই। পরে সে যখন ওখান থেকে ব্যাক করছিল আবার মর্গের দরজার সামনে, সে দেখলো কি মর্গের দরজা থেকে একটা কালো ছায়া ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখন সে ডাক দিল পিছন থেকে, আর সে ওই কালো ছায়া থেকে ধাওয়া করলো। ধাওয়া করার পরে সে যখন তাকে পিছন থেকে যখন ধরতে চাইলো, তখন সেই কালো ছায়াটা তাকে এমন ভাবে সজোরে ধাক্কা দিল যে সে মাটিতে পড়ে যায় এবং তার মাথাটা ফেটে যায়। তারপরে সে ফার্স্ট এড করার পরে কনস্টেবল পুলিশও তার আপনার স্টেশনে সে তার ফোন করলো, কিন্তু ফোন করার পরে সে কাউকে ওখানে খুঁজে পায় না। তো সে কনস্টেবল জয়রাজকে এই কথা বলে সাবধান করে দিল যে স্যার, ওই লোকটা যে আমাকে যেভাবে ধাক্কা দিল, আমার মনে হচ্ছে না সে কোনো মানুষ অথবা কোনো পশু, সে নিশ্চয় কোনো পিশাচ। তখন জয়রাজ তাকে ধমক দিয়ে বললো যে কি আবল তাবল বলছো তুমি, তোমার কি মাথা খারাপ হয়েছে? এমন কখন কি হয়? আবার নেক্সট টাইম আমি তোমার সাথে থাকবে এখানে, আর দেখি কি হয় এখানে। তো সেবার জয়রাজ সেই কনস্টেবলকে নিয়ে আরো 2 জন কনস্টেবল সহ এবং হাসপাতালের সদর গেটের সামনে আরো 2 জন কনস্টেবলকে সে নিযুক্ত হলো, এবং সেখানে তারা রাত্রে পাহারা দিচ্ছিল। তো পাহারা দেওয়ার সময় হঠাৎ মধ্যরাতে ঝড় শুরু হলো, ঝড় তুফান এবং বৃষ্টি শুরু হলো জোরদার। সেই সময় আবার লোডশেডিং হলো। লোডশেডিং হওয়ার পরে কিছুক্ষণ পরে সে কনস্টেবল জয়পাল বললো, স্যার আমার একটু টয়লেট যাওয়ার দরকার আছে, আমি কিন্তু এই হসপিটাল কোনো টয়লেটে যাব না, আমার খুব ভয় করছে, বরঞ্চ আমি হসপিটাল বাইরে যে ঝোপঝাড় আছে না, আমি সেখানে যাব। তারপর সে সেখানে যায়। তো ঝোপঝাড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সে সেখান থেকে একটা ভয়ঙ্কর চিৎকার শব্দ শোনা যায়। তো জয়রাজ 2টা কনস্টেবলকে নিয়ে সেখানে দ্রুত যায়, এবং সেখানে গিয়ে সে দেখে যে ঝোপঝাড়ের মধ্যে 2টা কনস্টেবল একদম সোজা খাম্বার মতো দাঁড়িয়ে আছে, এবং তাদের পায়ের নিচে সে জয়পাল কনস্টেবলকে মানে একদম সে চিত হয়ে শুয়ে আছে, এবং তার বুকের থেকে অনেক রক্ত বেরোচ্ছে। তো জয়রাজ তখন যাকে পরীক্ষা করার সময় সে খেয়াল করলো কি ওখান থেকে একটা কালো ছায়া মূর্তি দৌড়া দিল। তো সে কি করলো, সে কালো ছায়া মূর্তির পিছনে সেও দ্রুত তাকে ফলো করলো, দৌড় দিল তার পিছনে, এবং কিন্তু সেই কালো ছায়াটা কোথাও অন্ধকার যেন হারিয়ে যায়। তখন জয়রাজ তাড়াতাড়ি সে মেডিকেলে ব্যাক করে। তো মেডিকেলে যখন ব্যাক করে সে আইসিইউতে দেখতে পায় সেখানে জয়পালের লাশটা পড়ে আছে, আর ডাক্তার তাকে বলে যে জয়পালের হার্ট মিসিং। আর সে জয়পালের লাশের পাশাপাশি সে আরেকটা লাশ দেখে, সেই লাশটা ছিল কনস্টেবল রাজেন্দ্রের, এবং সে লাশটা অনেকখানি পৌঁছে গেছিল, এবং সেই লাশটারও কিন্তু হার্ট মিসিং। সে তারপরে ব্যাপারটা ঘটনা ভয়াবহ সে উপলব্ধি করতে পারলো, এবং তখন সে দেখলো কি হসপিটাল ইনচার্জ তখন সেখানে আসলো। তখন হসপিটাল ইনচার্জের পুরো গা কিন্তু বৃষ্টিতে ভিজা, কিন্তু অন্যান্য কর্মচারী সবার গা কিন্তু শুকনো ছিল। পরে সে একটুখানি যেন সন্দেহ হলো, যখন সে দেখলো যে হসপিটাল ইনচার্জ হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন তার সন্দেহ দূর হয়ে গেল, কারণ হসপিটাল ইনচার্জের পা ছিল খোড়া এবং সে লেঙ্গে হাঁটছিল। তারপরে সে ভাবলো না যেভাবে ওই কালো ছায়া মূর্তি দৌড় দিল, সেটা হসপিটাল ইনচার্জের পক্ষে সম্ভব না। পরের দিনে সে কি করলো, সমস্ত তার দরজাটা ভেঙে ভিতরে যায়, আর দেখে ফ্লোর মধ্যে রক্তাক্ত অবস্থা, সেখানে পড়ে আছে হসপিটাল ইনচার্জের ওয়াইফ, আর তার বুকে চিড়া মাংস, আর কিছু দূরে ছিল হসপিটাল ইনচার্জ, তার হাতে ছিল ওই তার ওয়াইফের হার্ট, এবং সেটা চিপে খাচ্ছিল। ওকে, কোথায় শুনেছেন আপনি ঘটনাটা? এটা অপ্রতিম মিশ্রা নামক একজন ইন্ডিয়ান ছিল, সে আমার একটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড, তিনি শেয়ার করছিল। তিনি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের ফেসবুকের কিছু কমেন্টে। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি ধন্যবাদ রাসেল ভাই। আমি সোহান তারেক, এসেছি রায়েরবাগ, ঢাকা থেকে। জি, আজকে আমি যে ঘটনা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার কাজিনের মামা, মানে আমাদের মিরাজ আঙ্কেল একটি ঘটনা। তো যিনি 2009 সালে নারায়ণগঞ্জে একটি 3তলা বাড়ি তৈরি করেন আর কি। একটা জমি কিনেন প্রথমে, তারপর সেখানে একটা বাড়ি তৈরি করেন। বাড়ি যখন তৈরি করা হয় তখন প্রথমে শ্রমিকরা বিভিন্ন ধরনের সমস্যা ফিল করতো। যেমন তারা যখন কাজ করত তখন দেখা যাচ্ছে যে পাশের রুম থেকে
বিভিন্ন ধরনের ইট ভাঙার শব্দ আসতো বা বিভিন্ন বাড়ি মেরামতের কাজের শব্দ শুনতে পেত, কিন্তু গিয়ে সেখানে কাউকে দেখা যেত না। এই ছিল মানে শ্রমিকদের ঘটনা। যখন বাড়িটি কমপ্লিট হয় তখন আঙ্কেলদের ফ্যামিলির সাথে বিভিন্ন ধরনের ঘটনা শুরু হয়, বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা। যেমন আমি এক এক করে বলি, যেরকম হচ্ছে আঙ্কেলের পরিবার লোকজন সবসময় দেখতেন যে রাতের বেলা বাড়ির সামনে যে উঠানটা আছে সেই উঠানের সামনে কিছু লোক মানে গর্ত খুঁড়ছে আর কি, এটা তারা দেখতে পেতেন দ্বিতীয় তলা থেকে। কিন্তু যখন সামনে যেতেন তখন কাউকে দেখা যেত না। তাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন পানির ট্যাঙ্কে তারা পানি উঠাতেন কিন্তু সেখানে থাকতো না আর কি পানিটা। বিভিন্ন ধরনের লোডশেডিং বা ইলেকট্রিক্যাল সমস্যা হতো। তো যখন ইলেকট্রিশিয়ানরা কাজ করতো সেখানে কিন্তু সমস্যাটা বুঝতে পারতো না যে এখানে বাড়িটাতে হচ্ছে কি। একদিন যেটা হয়, আঙ্কেলের ছেলে বাড়ি উঠানে খেলছিলেন আর কি। তো খেলতে খেলতে তার বলটা উঠানের পাশে একটা ঝোপে চলে যায়। তো ঝোপ থেকে সে যখন বলটা কুড়ায় তখন সে বাড়িতে ফিরে সন্ধ্যার সময়, তখন কোনো কাটা ছেঁড়া ছাড়াই তার হাত থেকে রক্তকরণ হয় অনেক। এরপর ওর সাথে কিছু ঘটনা হয়, যেরকম সে যখন রাত জেগে পড়তো তখন সে ফিল করতো যে চেয়ার ধরে কেউ টানছে, বা রাতে তার ভীষণ ভয়, তার ঘুম ভেঙে যেত আর কি। সে ওয়াশরুমে বিভিন্ন ধরনের কাঁচ ভাঙার শব্দ পেত। তো এরকম তার সাথে সমস্যা হয়। একদিন হয় যে কি আঙ্কেল রাতে ঘুমাচ্ছিলেন, মাঝরাতে তিনি ফিল করছিলেন যে কেউ তার বুক চেপে ধরছিল। তো তিনি যখন দস্তাদস্তি করছিলেন তখন পাশে আন্টি জেগে উঠেন, তো তার বুকে হাত রাখেন। তখন আঙ্কেল একটু শান্ত হন, তারপর তিনি একটু বিশ্রাম নেন খাটের উপর। তখন আঙ্কেল আন্টি দুজনই একটা শব্দ শুনতে পান, যেরকম বাড়ি উঠানের পাশে যে একটা পুকুর আছে ছোট, সেখানে মানে মাছ লাফালে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম কিছু শব্দ শুনতে পাচ্ছিলেন। কিন্তু তারা যখন বারান্দা দিয়ে দেখতেন তখন তেমন কিছু দেখতে পারতেন না, আসলে পুকুরটাতে কোনো মাছই ছিল না, কিন্তু এরকম সাউন্ড তিনি পেতেন। আরেকটি বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে যে আঙ্কেলের যে ছেলের বউ, ওনার সাথে যে সমস্যা হয়, উনি হঠাৎ করে মানে অনেক উগ্র আচরণ শুরু করেন। দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই সবার সাথে রাফ বিহেভিয়ার করেন, হাড়ি পাতিল ভেঙে ফেলেন, তারপরে অনেক বাজে ব্যবহার করেন। তার সাথে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর যখন সে সুস্থ হয় তখন সে জানে যে সে একটা ছোট্ট একটা মেয়েকে স্বপ্নে দেখতে পেত প্রায় নিয়মিত। এটা ছিল আঙ্কেলের ছেলের বউর সাথে ঘটনা। আরেকটা বিভিন্ন ধরনের ঘটনা, সেটা হচ্ছে যে আঙ্কেলের মা একদিন মাঝরাতে তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য মানে রুম থেকে বের হন। সে বারান্দা থেকে তিনি দেখতে পান যে দূরে পাশের বাড়ির যে উঠান, সেখানে ছোট্ট একটা মেয়ে সে খেলা করছিল। তো তিনি যখন পরের দিন সকালে যখন আঙ্কেলের মা ওই প্রতিবেশীকে জিজ্ঞেস করেন যে সমস্যাটা কি, তখন তারা বলে যে 2.5 বছর আগে তাদের একটা মেয়ে মারা যায়। তো মেয়ে যখন মারা যায় তখন যারা তাকে তার লাশটা দাফন করেছিল, তখন হয় যে তার হাতে একটা ছোট্ট একটা আংটি ছিল, ছোট্ট মেয়েটার, তার আংটিটা খুলতে ভুলে যায় যখন লাশটা দাফন করবে। এরপরে মানে মূলত ওই আশেপাশে বিভিন্ন প্রতিবেশীরা বিভিন্ন ধরনের ঘটনা ফিল করতো। এরপর বাড়িতে সাথে বিভিন্ন ধরনের সমস্যা ঘটতে থাকে, যেরকম হচ্ছে সবাই একদিন হচ্ছে যে আঙ্কেল সন্ধ্যাবেলা হাঁটছিলেন, হঠাৎ একজন আগন্তুক এসে তাকে বলে যে আসলে আপনি ওই কবরটা পাথর দিয়ে বাধাই করে দেন। তো তিনি এই লোকটা মানে মাঝে মধ্যে দেখা করে এই কথা বলতো, কিন্তু তিনি যখন জানতে চাইতেন আঙ্কেল যে আপনি কি কোথায় থাকেন, তখন লোকটা কিছু বলতো না। মানে ওই লোকটা বিভিন্ন ধরনের প্রায় সময় এই কথাটা সে বলতো, কিন্তু আঙ্কেল মোটে বুঝতে পারতেন না যে কিসের কবর, কিসের পাথর বাধাই করবেন, এইটা ধরনের সমস্যা হয়। তারপর যেটা হয়, আঙ্কেল এবং তার প্রতিবেশীরা মিলে প্রতিবেশীর কাছে জানতে পারেন যে আরেকজন প্রতিবেশী ভিকটিম আছে, যেটা হচ্ছে ওই একজন লোক ছিল, তাদের বাড়িতে এই ধরনের বিভিন্ন সমস্যা হতো। একদিন যেটা হয় যে তার ওয়াইফ এবং তার ছেলে হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তো তারা বাড়ির সবাই এবং প্রতিবেশী পুলিশ মিলে অনেক খোঁজার চেষ্টা করে তার ওয়াইফ এবং ছেলে কোথায় আছে, কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। যেটা আমি বলছিলাম যে ওই লোকটার ফ্যামিলির সাথে এই ধরনের ঘটনা ঘটতো। এরকম দেখা যাচ্ছে ওই বাড়িতে এবং তার আশেপাশে অনেক বাড়িতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো। তারা যখন একটা সমাধানে আসার চেষ্টা করতেন তখন হুজুর তাদেরকে বলেন যে আসলে যখন ওই ছোট্ট মেয়েটাকে যখন লাশটা দাফন করা হয় তখন আংটিটা খুলতে যারা ভুলে গিয়েছিল, আংটিটা খুলতে ভোলার কারণে এই ধরনের সমস্যা মূলত শুরু হয়েছিল 2.5 বছর আগে থেকেই। এখন পরে তারা সমস্যার অবশ্যই সলভ করা হয়। ধন্যবাদ আসল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় মোটামুটি শেষ, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। টাটা।